আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শনিবার, গতকাল শুক্রবার ছিল, একটা ছুটির দিন পার করছি। তারপরে আজকে শনিবার, আজকে থেকে আমাদের এডু পরিবারের যে রিভিশন ব্যাচ সেটা চালু হয়েছে। রিভিশন ক্লাস একটানা চলবে ৪ দিন শুধু গণিতের উপরেই। ঠিক আছে? আজকে সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাস এবং যে ক্লাসে আমি আজকে আলোচনা করব মুনাফা এবং পিথাগোরাসের উপপাদ্য, এই দুইটা অধ্যায়ের সবকিছু ইনশাআল্লাহ। ক্লাসটা চলবে ৬টা থেকে ৮টা, ৮:৩০ যতক্ষণ পর্যন্ত যাওয়া যায়। চিন্তার কোনো কারণ নাই যে স্যার একটানা ক্লাস করবো কিনা। অবশ্যই আমরা কিছুক্ষণ পর পর ২ মিনিট ৫ মিনিট করে রেস্ট নিব। তাছাড়া আমিও তো মানুষ, ঠিক না? আমার পক্ষে এতক্ষণ একটানা তো আর কথা বলা সম্ভব না, ঠিক না? তো আশা করব তোমরা সবাই অবশ্যই খাতা কলম সুন্দর করে নিয়ে সবকিছু নিয়ে বসে যাবা এবং আমরা ক্লাসটা শুরু করব। ক্লাস শুরু করার আগে তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে এডু পরিবার লেখাটা দেখা যাইতেছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। একটু কমেন্টস করো সবাই। ততক্ষণে আরো যারা এখনো জয়েন হয় নাই তারাও একটু জয়েন হয়ে নিক, ঠিক আছে? সাদে ইয়াসমিন মুনতাহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে রিভিশন ক্লাস ২-২.৫ ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? সো আমরা আমাদের প্রত্যেকেরই যাতে এনার্জি থাকে সেভাবে আমরা ক্লাসটা আগাবো, ধীরে সুস্থে ধৈর্য সহকারে। পারাপারি করা যাবে না, হ্যাঁ? রাদিয়া আলহামদুলিল্লাহ, বিহান রাজ ওকে, মাহির আফতাব ওকে। আচ্ছা, বিহান রাজ বলছে ভাই উপপাদ্য যখন টিচার বোঝায় তখন বুঝি, বাট করতে গেলে পারি না। ঠিক আছে? আচ্ছা, বিষয় হচ্ছে যে উপপাদ্যগুলা সব মুখস্থই। ঠিক আছে? এখানে মানে বোঝার কোনো ওয়ে নাই। মানে বোঝা তো যাবে, বুঝে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বড় কথা। এবং ৩-৪ টা স্লটে ভাগ করতে হবে। মনে করো আমি ঢাকা থেকে কক্সবাজার যাবো। আমি যদি এরকম করে মুখস্থ করতে যাই যে ঢাকা থেকে বাসে উঠলাম, বাসে উঠে টার্মিনাল গেলাম, টার্মিনাল থেকে এই গেলাম, ওই গেলাম, তাহলে হবে না। আমাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে আলাদা, আলাদা করে। যে আমি ঢাকা থেকে ধরো যে এখান থেকে এডু পরিবার থেকে আমি মহাখালী গেলাম, এই যে এটা স্লট। মহাখালী থেকে আমি বাসে কুমিল্লা গেলাম, আরেকটা স্লট। কুমিল্লা থেকে চিটাগং গেলাম, আরেকটা স্লট। চিটাগং থেকে কক্সবাজার গেলাম, আরেকটা স্লট। এইভাবে ভাগ করে করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, যেদিন উপপাদ্য পড়বো সেদিন আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমাদের টপিকস হইতেছে মুনাফা। ওকে, চলো। তো মুনাফার ক্ষেত্রে তোমাদের ক্লাসে এই জায়গাটাতে মুনাফার বিষয়বস্তু ক্ষেত্রে যদি আমি বলি, তাইলে ধরো কিছু কিছু বিষয়, ওকে, এখানে লেখা আছে সবকিছু অষ্টম শ্রেণীর মুনাফা। ওকে ফাইন। তো বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথমত একটা পয়েন্ট হচ্ছে তোমার, আমি একটু সিরিয়ালি লিখে ভালোভাবে। ১ নাম্বার পয়েন্ট হইতেছে লাভ ক্ষতি। লাভ ক্ষতির ম্যাথ গুলো আছে, ঠিক না? আচ্ছা, লাভ ক্ষতির ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে কোনো একটা ব্যবসা করে হোক বা কোনো একটা জিনিস কিনে হোক, আমরা চিন্তা করি যে এটা কি আমার লাভ হইছে না ক্ষতি হইছে। লাভ হওয়া বলতে কি বোঝায়? লাভ হওয়া বলতে বোঝায়, এখন ধরো আমি মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পরে আমি শার্টটা কিনলাম। ওকে ফাইন। আমি শার্টটা কিনলাম ১৪০০ টাকা দিয়ে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমি যে একজন ক্রেতা হিসেবে তুমি মনে করতে পারো যে এই শার্টটা ১৪০০ টাকা দিয়ে কেনা ভুল হয়ে গেল। এটা শার্টের দাম এত না। শার্টের দাম মনে হয় ৮০০ টাকা বা ১২০০ টাকা। এইটা তুমি মানসিকভাবে ফিল করতেছো যে তোমার ক্ষতি হইছে। এই ক্ষতি গাণিতিক হিসাবে কোনো ক্ষতির মধ্যে পড়ে না। ঠিক আছে? এইখানে যে লাভ এবং ক্ষতি, এইটা বের করতে গেলে তোমাকে অবশ্যই একটা কিছু কিনতে হবে এবং তারপরে সেটা আবার বিক্রি করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ক্রয় মূল্য থাকতে হবে এবং সেটার বিক্রয় মূল্য থাকতে হবে। যেমন আমি এই শার্টটা ধরো ১৪০০ টাকা দিয়ে কিনলাম। কেনার পরে যদি আমি আবার এই শার্টটা ১৫০০ টাকা বা ১০০০ টাকা বা ২০০০ টাকা দিয়ে বিক্রি করতাম, তখন সেইটার লাভ বা ক্ষতি বের করা যেত। অর্থাৎ লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাকে অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই ২ টা জিনিস লাগবে। কি, কি লাগবে আমাকে বের করতে গেলে? লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাকে অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাগবে। এবং এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ক্ষতি, যখন ধরো ক্ষতি বের করতে বলবে, ক্ষতি মানে কি? ক্ষতির ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য বেশি হয়। যেমন তুমি ধরো একটা জিনিস কিনছো ৫০০ টাকা দিয়ে, ঠিক আছে? ক্ষতি হওয়ার মানে কি? ক্ষতি হওয়ার মানে হচ্ছে তুমি সেই জিনিসটা, ধরো তুমি যদি সেই জিনিসটা ৫০০ টাকা দিয়েও বিক্রি করতা,
তাহলেও কিন্তু তোমার লাভ বা ক্ষতি কোনোটাই হইতো না। কিন্তু সেটা যখন ক্ষতি হইছে, তার মানে হচ্ছে তুমি এইটা যেই টাকা দিয়ে কিনছো অর্থাৎ ৫০০ টাকা দিয়ে, তার চাইতে কম টাকায় তুমি বিক্রি করছো। অর্থাৎ কি তোমার ক্রয় মূল্য সবসময় বেশি ক্ষতির ক্ষেত্রে, ঠিক না? তাহলে ক্ষতির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতির ক্ষেত্রে কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর যদি লাভের কথা আমি চিন্তা করি, তাহলে লাভের ক্ষেত্রে কি হবে? ধরো তুমি যে জিনিসটা কিনছো ৫০০ টাকা দিয়ে, আমি যেটা বললাম, সেইটা যদি তুমি ৫০০ টাকা দিয়ে কিনে থাকো, তাহলে তোমাকে কিন্তু এইটা লাভে বিক্রি করার কথা যখন বলা হবে, তার মানে কি তুমি কমপক্ষে সেইটা ৫০১ টাকা হইলেও বিক্রি করছো। অর্থাৎ ১ টাকাও যদি তুমি লাভ করো, তাহলেও কিন্তু সেটা কত হবে? ৫০১ টাকা, ঠিক না? তার মানে লাভের ক্ষেত্রে তোমার সবসময় বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য ছোট হবে। তাহলে আমরা কি লিখবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এবং লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হচ্ছে লাভ এবং ক্ষতি। এখন ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ধরো আমি একটা জিনিস ৫০০ টাকা দিয়ে কিনলাম, কিনে আমি সেইটা ৫৫০ টাকায় সেল করলাম। অর্থাৎ আমি কিনলাম হচ্ছে ৫০০ টাকা দিয়ে, বিক্রি করলাম ৫৫০ টাকা দিয়ে। তার মানে আমার কি হয়েছে? এখানে আমার লাভ হয়েছে। এবং লাভ হওয়ার ক্ষেত্রে আমার কি হয়েছে? বিক্রয় মূল্য কত? ৫৫০ আর ক্রয় মূল্য কত? ৫০০। আমার লাভ হইলো কত টাকা? আমার লাভ হইলো ৫০ টাকা। ফাইন। এই যে আমার লাভ হইছে ৫০ টাকা, কত টাকা ইনভেস্ট করাই আমার ৫০ টাকা লাভ হইছে। এখন তুমি যদি আমার দেখা দেখি চিন্তা করো যে ফাইন, আমিও তাইলে আমার একটা জিনিস কিনবো ১০০ টাকা দিয়ে, দেন সেইটা ৫০ টাকা বাড়তি দামে বিক্রি করব। কেন? কারণ অন্তর স্যার ৫০০ টাকা দিয়ে কিনছিল, কিনে ৫৫০ টাকায় বিক্রি করছিল, ৫০ টাকা বেশি দামে বিক্রি করছে। তাহলে আমি ১০০ টাকা দিয়ে কিনবো এবং ১৫০ টাকায় বিক্রি করবো, ৫০ টাকা লাভে বিক্রি করব। না, এই কাজ করা যাবে না। কারণ আমার ইনভেস্ট বেশি তোমার চাইতে। আমি ইনভেস্ট করছি ৫০০ টাকা। তার মানে আমি ৫০০ টাকা ইনভেস্ট করে ৫০ টাকা লাভ করছি। আর তুমি যদি ১০০ টাকা ইনভেস্ট করে ৫০ টাকা লাভ করতে চাও, তাইলে তো হইল না। তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে চিন্তা করতে হবে যে এই যে ৫০০ টাকা ইনভেস্ট করে স্যার ৫০ টাকা লাভ করছে, তাহলে আমি যদি স্যারের সাথে ১০০ টাকা ইনভেস্ট করি, তাহলে আমি কত টাকা লাভ করতে পারবো? এই যে তুমি বা অন্য কেউ ১০০ টাকায়, কত টাকায়? ১০০ টাকায়, তুমি বা অন্য কেউ সে যেই হোক, সে চিন্তা করলো যে ১০০ টাকায় কত লাভ বা ক্ষতি হচ্ছে। ১০০ টাকায় কত লাভ বা ক্ষতি, ১০০ টাকায় কত লাভ বা ক্ষতি হচ্ছে। এই ১০০ টাকায় কত লাভ বা ক্ষতি হচ্ছে, এইটা বের করাই হচ্ছে তোমার শতকরা। এটা বের করাই কি? এটা বের করে হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি। এখন স্যার কিভাবে বের করব শতকরা কত লাভ বা ক্ষতি? সেটা হচ্ছে সবসময় আমরা এই যে শতকরা কত লাভ হইছে বা শতকরা কত ক্ষতি হইছে, এইটা তুমি বের করতে পারবা একমাত্র ক্রয় মূল্য থেকে। কি থেকে? ক্রয় মূল্য থেকে। তাহলে আমাকে চিন্তা করতে এভাবে যে ৫০০ টাকায় বা ১০০০ টাকায় এত টাকা লাভ হয় বা এত টাকা ক্ষতি হয়। তাহলে ১ টাকায় কত হয় এবং ১০০ টাকায় কত ক্ষতি হয়। যেমন ধরো আমি যদি এই ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এইখানে যেটা হইছে সেটা হচ্ছে আমার যে আমি ৫০০ টাকায় লাভ করছি কত টাকা? ৫০ টাকা। তাহলে আমি লিখবো যে ৫০০ টাকায় লাভ হয় ৫০ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হয় ৫০/৫০০ টাকা। সুতরাং ১০০ টাকায় লাভ হয় ৫০ গুণন ১০০/৫০০ টাকা, ১০ টাকা। তার মানে তুমি যদি আমার দেখা দেখি আমার সাথে ব্যবসা করো এবং সেখানে তুমি যদি ১০০ টাকা ইনভেস্ট করো, তাইলে তুমি ১০ টাকা লাভ করতে পারবা।
তার মানে প্রতি 100 টাকায় তোমার লাভের পরিমাণ দাঁড়াবে 10 টাকা। এবার তুমি বললা যে স্যার আমার 100 টাকা না, আমি আপনার সাথে 1000 টাকা ইনভেস্ট করব। তাইলে আমার লাভ কত হবে? তার মানে কি তুমি 100 টাকা ইনভেস্ট করলে লাভ পাইতা 10 টাকা, ঠিক না? তাইলে 100 টাকায় লাভ করতা 10 টাকা। সুতরাং 1 টাকায় লাভ করতা তুমি 10/100 টাকা। সুতরাং 1000 টাকায় তুমি লাভ করতা 10 গুণন 1000 ভাগ 100, 10 10 100। 1000 টাকা ইনভেস্ট করলে তুমি 100 টাকা লাভ করতে পারতা। এই যে এইভাবে আমার শতকরা লাভ ক্ষতি বা কত টাকা আমি লাভ করতে পারতাম বা ক্ষতি হইতো সেটা আমি বের করতে পারবো। সাধারণত আমাদের যে ম্যাথ গুলা আসে এই ম্যাথ গুলার ক্ষেত্রে এইরকম থাকে ব্যাপারটা যে তুমি টাকায় 20টা দরে কিনে টাকায় 25টা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ। এই লাভ ক্ষতি দিয়ে ম্যাথ তোমার এইটে চ্যাপ্টারে খুব মানে কয়েকটা দেওয়া আছে, তো আমি একটু যাই আর কিছু দেখাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা লাভ ক্ষতির ম্যাথ গুলা তোমাদের জন্য খুবই ইজি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক না? এবার আমরা কিছু টার্মিনোলজি শিখবো। দেখো আমরা সবাই ব্যাংকে টাকা রাখি, সবাই রাখি না, অনেকেই রাখি। যাদের টাকা বেশি আছে তারা বেশি বেশি ব্যাংকে টাকা রাখবে, ঠিক না? আমাদের তোমার টাকাও নাই, আমরা রাখিও না। এখন মুনাফা বলতে কি বোঝাই? মুনাফা মানেই কিন্তু বলেন ব্যবসায় মুনাফা হয়েছে, ঠিক আছে? ওই মুনাফা আর এইখানে যে মুনাফার কথা বলা হচ্ছে দুইটার মধ্যে অনেক বেশি তফাৎ আছে। মূলত এইখানে যে মুনাফার কথা বলা হচ্ছে সেটা সোজা বাংলায় বলতে গেলে সুদ। কিরকম সুদ? যে ধরো এই মুনাফার ক্ষেত্রে তুমি 5,000 টাকা ব্যাংকে রাখলা, ঠিক আছে? তাহলে তুমি যে ব্যাংকে রাখলা, ব্যাংক এই টাকার বিপরীতে তুমি যে টাকাটা রাখছো সেই টাকার বিপরীতে ব্যাংক তোমাকে একটা লাভ দিবে। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার ব্যাংক আমাকে কেন দিবে লাভ? দেখো জেনারেলি এইটা বোঝানো হয় আমাদেরকে, ধরো টাকা কি, টাকা যার কাছে থাকবে তার কি হবে, ভালো লাগবে, ঠিক না? মন মানসিকতা ভালো থাকবে, ঠিক না? তো এখন ধরো দেশের যত মানুষ আছে, তুমি আমি আদার্স পাবলিক যারা বড় বড় বিজনেসম্যান, ঠিক আছে, এরা যদি সবাই এমন হইতো যে টাকাগুলা নিয়ে যে যার যার মতো নিজের বাসায় রেখে দিছে, ব্যবসা বাণিজ্যে সে লাগাইতেছে না, তাহলে কিন্তু কি হইতো, টাকাগুলা জাস্ট একটা জায়গাতে একজনের কাছে বন্দী হয়ে থাকার মতো একটা ব্যাপার হইতো, ঠিক না? ব্যাংক কি করে, এবং তোমার বাসায় টাকা থাকলে কি হয়, চুরি ডাকাতি সবকিছু হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংক বলতিছে তুমি আমার কাছে টাকাটা রাখো, ঠিক আছে, তোমার টাকা সেফ থাকবে, 1 নাম্বার পয়েন্ট। এবং 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি আমার কাছে টাকাটা রাখলে তোমার কোনো লস নাই, আমি তোমাকে মাসে মাসে লাভ দিব। কিরকম লাভ দিব? তোমরা হয়তো অনেকেই শুনছো যে এরকম রেট ধার্য করা থাকে 7%, 9%, এটা এক এক ব্যাংক এক এক রকম দিয়ে থাকে। এই যে 7% বা 9% দিছে তার মানে কি জানো? তার মানে হচ্ছে তুমি যদি 100 টাকা রাখো, ঠিক আছে, 100 টাকায় এখানে প্রতি 7% মানে ধরো 1 লাখ টাকা যদি তুমি রাখো, তাহলে 1 লাখ টাকা তুমি কত টাকা পাবা? 1 লাখ টাকায় তুমি পাবা হচ্ছে 700 টাকা। কত টাকা? 1 লাখ টাকায় তুমি পাবা 700 টাকা, যদি সেই ব্যাংক তোমাকে 7% দেয়। আর যদি 9% দেয় তাহলে তুমি পাবা হচ্ছে 900 টাকা। এই যে পার্সেন্টেজের কথা বললাম, যে 7% সুদের হার বা 9% দিচ্ছে, এই 7% বা 9% এইটাকে তোমার বলা হয় হচ্ছে সুদের হার। কি বলা হয়? সুদের হার। কি বলা হচ্ছে? সুদের হার, যেটাকে প্রকাশ করা হয় আর দ্বারা, ঠিক আছে? এখন আমি মনে করো ব্যাংকে গেলাম, যে বললাম যে আমার 2 লাখ টাকা আমি আপনার কাছে রাখবো, বললো খুব ফাইন, ওয়েলকাম, রাখেন। এই যে আমি 2 লাখ টাকা রাখলাম, এই 2 লাখ টাকা হইতেছে মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। কি বলা হয়? মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। মূলধন যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। ওকে, এখন এই টাকাটা আমি কতদিনের জন্য রাখবো? ব্যাংক আমাকে জিগাইলো। এখন ধরো আমি চিন্তা করলাম যে আমি কালকেই তুলে নেব, না, এইভাবে ব্যাংক তোমাকে টাকা রাখতে দিবে না।
সেখানে 1 বছর, 2 বছর, 5 বছর এরকম বিভিন্ন মেয়াদে তোমাকে টাকা রাখতে হবে। ঠিক আছে? তো ধরো আমি চিন্তা করলাম যে ভালো কথা। আমি এই ২ লাখ টাকা রাখবো, ৫ বছর পর আমি টাকাটা নিয়ে নিব। কয় বছর? ৫ বছর। অর্থাৎ টাকাটা রাখতে গেলে আমাকে একটা সময়ের কথা বলতে হবে। এই যে সময়ের কথা বললাম, এই সময়কে প্রকাশ করা হয় n দ্বারা। কি দ্বারা? n দ্বারা। এবার একটু চিন্তা করো, আমরা ধরে নিলাম যে সুদের হার, আমাদের যেই ম্যাথটা আমরা করব, ধরে নিলাম যে সেইখানে সুদের হার হচ্ছে 9%। মূলধন P কত টাকা আমি রাখছি, ধরো আমি গরিব মানুষ, আমি টাকা রাখলাম হচ্ছে 2 লাখ টাকা। এরপরে ধরো সময় কয় বছরের জন্য রাখছি আমি বললাম n 5 বছর। এইবার আমি বললাম যে ভাই খুব ভালো কথা, আমি আপনার কাছে টাকা পয়সা রাখলাম, সেফ থাকলো, আমার লাভ কি? আমি যে আপনাকে এই যে 2 লাখ টাকা দিলাম, এখন আপনি এই টাকা মানে বিনিময়ে আমাকে কি দিবেন? আমি কেন আপনার কাছে 2 লাখ টাকা রাখবো? তখন ব্যাংক আমাকে বলতেছে এই যে 9% করে আপনার টাকা বাড়বে, 9% করে আপনারটা প্রতি বছরে এই টাকার 9% আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখন আমি বললাম খুব ভালো কথা, তাইলে আমি 2 লাখ টাকা রাখলে 5 বছর পরে আমি কত টাকা পাবো সেটা আমাকে জানান। তখন দেখবা যে ব্যাংকের আছে সে ক্লিক ক্লিক টিপে টিপে মনে করো এটা হিসাব করে বের করে দেয় যে এত টাকা। ঠিক না? এই যেই টাকাটা 2 লাখ টাকার সাথে উনি আমাকে আরো যেই কিছু টাকা এড করে দিবেন, সেই টাকাটাকে বলা হয় মুনাফা। কি বলা হয়? মুনাফা বা সুদ। কি বলা হয়? মুনাফা, যেটাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, যেখানে আয় মানে হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে? এই আয় বের করার সূত্র আছে, সেটাই আমরা কি করব? শিখব। দেখো এইবার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I equal to PRN divided by 100। তোমাদের বইয়ের ক্ষেত্রে যে সূত্র আছে সেটা হচ্ছে I equal to PRN। আমি কেন PRN by 100 লিখলাম? সেটা হচ্ছে সেফ জোনের জন্য। কারণ হচ্ছে বইয়ে যখন I equal to PRN লেখা আছে, এইখানে তুমি যতবার পার্সেন্টেজ লিখতে যাবা, এই যে মনে করো 7% বা 9% লিখতে যাবা, তখনই দেখা যাবে কি ওই 7 এর নিচে মনে করে 100 দিতে হবে। তুমি না দাও তাহলে তোমার অ্যান্সার ভুল আসবে। আর আমার কথা হচ্ছে আমি কোনো গ্যাঞ্জামে যাব না, সেফ জোনে থাকতে হবে সব সময়। সো তুমি কি করবে? I equal to PRN by 100। তুমি আর এর জায়গায় জাস্ট 7 বা 9 যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজের মানটা তুমি বসায় দিবা, তাহলে গ্যাঞ্জাম নাই। ক্লিয়ার? এখন দেখো আমরা যদি এই ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি, এখানে আমার সবকিছু দেওয়া আছে। এখন ব্যাংকার হিসাব করুক যে কত টাকা উনি পাবে, দিবে আমাকে। ঠিক না? দেখি। ওকে, তাহলে পি এর জায়গায় আমি কি লিখবো? 2 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তারপরে কত? আর। আর মানে কি? সুদের হার। কয় পার্সেন্ট? 9%। গুণন। এন মানে কি? সময়। কয় বছরের জন্য রাখছি? 5 বছর। আচ্ছা, নিচে কত? 100। কাটাকাটি করি, হ্যাঁ, 0 0 0 0। কত হয় এবার দেখি। 5 নং 45, 45 দুগুণে 90, 1 2 3। আচ্ছা, এবার দেখো আমি, তুমি কত থেকে হিসাব ঠিক আছে? কয় লাগছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? যদি এটা হিউজ হয়ে যায়, অ্যাকচুয়ালি মানে 9% করে দিবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্যালকুলেটরে 90,000। এই যে ইন্টারেস্ট, এইটা হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ এই 2 লাখ টাকার সাথে আমাকে আরো এত টাকা তারা কি করবে? বাড়তি দিবে। এখন এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলার ক্ষেত্রে তুমি ভুল করতে পারো কই কই, সেটা আমি একটু তোমাকে মার্ক করে দেখাই। সেই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে? ম্যাথ ভুল করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তুমি যেই ম্যাথই আসুক পরীক্ষায়, ট্রাস্ট মি, এই যে সূত্রটা লিখছি যে I equal to PRN by 100, এই যে ম্যাথটা লিখছি, কোশ্চেন ঘুরায় দিক, পেঁচায় দিক, যাই দিক, তুমি সেখানে দেখবা এই IPRN আমার যে 4টা রাশি, এই 4টা রাশির মধ্যে 3টা রাশি মান দেওয়াই থাকবে এবং যে কোনো একটার মান তোমাকে বের করতে হবে। দেখো ব্যাপারটা কিন্তু এরকম না যে তোমার পরীক্ষাটা ভাইবা হচ্ছে। যদি তোমাকে বললো যে এই তুমি বলো এই ম্যাথ দেখে তুমি কি বুঝছো, তখন তুমি হয়তো বলবা যে রহিম শেখ এত টাকা স্যার ব্যাংকে রাখছিল, বিনিময়ে এত টাকা লাভ দিছে,
তোমাকে এগুলো ব্যাখ্যা করতে হবে না, তোমাকে কি করতে হবে জাস্ট ডিরেক্ট, এই যে এখানে সুদের হার এত, মূলধন এত, সময় এত, তুমি জাস্ট যেই ইনফরমেশন গুলা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সেইগুলো তুমি খালি লিখবা। তারপর দেখবা যে চারটার মধ্যে, এই যে চারটা অজানা রাশি IPRN, চারটার মধ্যে কমপক্ষে তিনটার মান তোমার দেওয়াই থাকবে, তিনটার মান কি করবে, দেওয়াই থাকবে, এবং বাকি যে একটা, সে একটা মান আমাকে বের করতে হবে। এখন যেই জায়গাগুলোতে আমি ভুল হয় আমি সেই জায়গাগুলো মার্ক করে দিব, সুন্দর করে লিখে রাখো। হয়েছে মুনাফা আসল। মুনাফা আসল মানে কি, আমি ব্যাংকে 5 লক্ষ টাকা রাখলাম, ব্যাংক 5 বছর পরে আমাকে 50,000 টাকা আরো বাড়তি দিল। আমি ব্যাংকে 5 লক্ষ টাকা রাখলাম, ব্যাংক আমাকে 50,000 টাকা কি দিল, মুনাফা দিল। এইটা হচ্ছে মুনাফা এবং এইটা হচ্ছে আসল। যখন মুনাফা আসল একসাথে লেখা হবে তখন বুঝতে হবে এই আসল প্লাস মুনাফা দুইটাকে তোমাকে কি করতে হবে, একসাথে লিখতে হবে। 5,50,000 দুইটাকে কি করতে হবে, একসাথে লিখতে হবে। যদি কোশ্চেনে শুধু মুনাফা বের করতে বলে তাইলে এখান থেকে তুমি আয়ের মানটা বের করলেই খেলা শেষ। আর যদি তোমাকে মুনাফা আসল এটা বের করতে বলে, তার মানে তুমি এখান থেকে যে মুনাফাটা বের করবা, এই মুনাফা বের করার পরে তোমার যে আসল ছিল, যে টাকাটা তুমি ব্যাংকে রাখছিলা বা কাউকে দিছিলা, যেটাই হোক না কেন, সেইটার সাথে এই ইন্টারেস্ট বা মুনাফা সেটা যোগ করতে হবে, দেন লিখতে হবে এটা হচ্ছে অ্যান্সার মুনাফা আসল। অথবা যদি এমন হয় যে তুমি মুনাফা আসল বের করছো কোনো একটা ম্যাথের ক্ষেত্রে, তারপরে এখন মুনাফা আসল যদি বের করতে বলে তাইলে আমি কি করব, তাইলে সোজা বাংলায় তুমি ইন্টারেস্ট বের করবা, তারপর আসলের সাথে যোগ করে দেবা, কি করবা, আসলের সাথে যোগ করে দিবা। এটা হচ্ছে সহজ সিস্টেম। যে মনে করো, আচ্ছা দুইটা প্রসেসের কথাই বলি, একদম ডিরেক্ট মুনাফা আসল এটা বের করার সূত্রও আছে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু P1 প্লাস RN। তুমি যদি ডিরেক্ট এই সূত্রে মান বসাও তাইলে তুমি একদম সরাসরি মুনাফা আসল বের করতে পারবা, যেখানে এ মানে হচ্ছে মুনাফা আসল। এই সূত্র বসাইলে তুমি ডিরেক্ট মুনাফা আসলের মান পাবা। আর যদি মনে করো যে না আমি অন্য স্টেপে যাব, তাইলে ওই তো I ইকুয়াল টু PRN বাই 100, এখান থেকে ইন্টারেস্ট বা মুনাফার মান বের করে তারপরে এ ইকুয়াল টু ওই যে মুনাফা যোগ আসল, এভাবেও যেতে পারো। দুইটা প্রসেসই কারেক্ট। ইট ডিপেন্ডস অন ইউ, যে তোমার কাছে কোনটা ভালো লাগে, তুমি কোনটাতে কমফোর্টেবল, এটা পুরোপুরি তোমার ইচ্ছা। এবং মুনাফার হার সেম, হ্যাঁ ওই যে একটা কথা আছে, এই দিক দিয়ে গেলে সারাদিন, ওই দিক দিয়ে গেলে ভর দিন, মানে একই কথা, ঠিক আছে। সুদের হারও যা, মুনাফাও তা, সুদও যা, মুনাফাও তাই। যেমন দেখবা এই সুদ নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেই ব্যাখ্যায় যাব না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো অনেকেই দেখবা বলে এরকম যে এই ব্যাংকে মানে এই ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল, ব্যাংকে চাকরি করা হারাম, কেউ কেউ বলে ব্যাংকে চাকরি করা হালাল, মানে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তো ঘুরে ফিরে যেটাই হোক না কেন, ঠিক আছে, যেদিক দিয়ে যাও তুমি, তোমাকে দিন শেষে ব্যাংকে যাইতেই হবে, এর কোনো অল্টারনেট নাই, ঠিক আছে। তো সুদের হার, মুনাফার হার, সুদ মুনাফা সব একই একই রকম, ওকে। এবার কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যে ধরো আমি পুরোটা ক্লিয়ার করি, এটা একটা মুনাফা গেল। এবার ধরো একটা জিনিস, যে আমি তোমাকে 2,000 টাকা ধার দিলাম, আমি তোমাকে 2,000 টাকা ধার দিলাম, তুমি আমাকে বললা যে স্যার আমি আপনাকে এই টাকাটা ব্যাক দিব 1 বছর পর, এবং প্রতি বছর মানে আমি 1 বছরে আপনাকে 1 বছর পরে আপনাকে কি করব স্যার, 100 টাকা লাভ দিব। কয় টাকা লাভ দিব, 100 টাকা লাভ দিব। আচ্ছা ঠিক আছে। এবার দেখো এখানে দাগ কিন্তু আমি দেই নাই, ঠিক আছে, এই যে পিঁপড়া হেঁটে বেড়াইতেছে সেটা দাগ উঠে উঠতেছে। আচ্ছা এখন ধরো এই তুমি কি করলা, মানে 1 বছর পরে যে তুমি টাকাটা ব্যাক দিলা না, তুমি আমাকে বললা যে স্যার আমি তো এই বছরে পারতেছি না, আমি আপনাকে আরো 1 বছর পর টাকাটা ব্যাক দিই, ওকে।
তখন আমি কি বলবো তোমাকে, যে আচ্ছা ঠিক আছে দিও। তখন তাইলে কি হবে, ধরো তুমি 1 বছর পর না দিয়ে তুমি যদি 2 বছর পরে আমাকে টাকাটা দাও, তখন তুমি আমাকে কত টাকা ব্যাক দিবা? মানে 2000 টাকার সাথে আর কত টাকা অ্যাড করে দিবা বলো? আমি যদি বলি একদম 2 বছর পরে তুমি আমাকে কত টাকা দিবা? ধরো আমি তোমাকে 2000 টাকা দিছি, বোর্ডে যে থিওরি লেখা আছে সেই থিওরি অনুযায়ী 2 বছর পর তুমি আমাকে কত টাকা দিবা? 200 টাকা। আচ্ছা, কথা ঠিক আছে। তার মানে ধরো এই 1 বছরের 100 টাকা এবং এই 2 নাম্বার বছর মানে এই বছরের জন্য 100, এই বছরের জন্য 100। তুমি আমাকে মোট 2200 টাকা ফেরত দিবা। এবার আমি ধরো তোমাকে বললাম যে না, 2200 টাকা না, তার চাইতে বেশি টাকা। কেন স্যার? কারণ হচ্ছে 1 বছর পর 1 বছর পর তোমার আমাকে কি দেওয়ার কথা ছিল? ফেরত দেওয়ার কথা ছিল। কত টাকা ফেরত দেওয়ার কথা ছিল? 1 বছর পর তোমার আমাকে 2100 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? তার মানে এই যে 1 বছর পর তুমি আমাকে 2100 টাকা ফেরত দিতে তো হয়তো তোমার আমাকে, কিন্তু তুমি আমাকে ফেরত দাও নাই। তার মানে তুমি আমার কাছ থেকে এখন ওই 2000 টাকার হিসাব বাদ দিতে হবে। তুমি আমার কাছ থেকে 2100 টাকা ধার নিয়েছো এবং এই 2100 টাকার হিসাব করে তুমি আমাকে টাকা ব্যাক দিবা। মানে আমার কথা বুঝতে পারছো? তুমি আমাকে বললা যে স্যার আমি 1 বছর পর টাকা দিব, প্রতি বছর 100 টাকা করে বাড়ে, সো 1 বছরে আরো 100 টাকা বাড়ায় দিব। আমি বললাম যে না, তুমি এখন আমার টাকা আমাকে ফেরত দাও আগে। 2000 প্লাস 100 টাকা লাভ, 2100 টাকা আমাকে ফেরত দাও এবং আমি তোমাকে এখন 2100 টাকা ধার দিলাম। হিসাব তুমি করো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হিসাব হবে এই 2100 টাকার লাভের উপরে। অর্থাৎ 1 বছর পর এইটা আর থাকবে না যে তুমি আমার কাছ থেকে 2000 টাকা ধার নিছো। 1 বছর পর হিসাবে এইটা থাকবে যে তুমি আমার কাছ থেকে 2100 টাকা ধার নিছো। তার মানে হচ্ছে তুমি আমার কাছ থেকে 1 বছর পর টাকা ধার নিছো 2100 টাকা, এবং যদি তুমি আমাকে 2000 টাকায় 100 টাকা লাভ দিয়ে থাকো, ধরো তুমি আমাকে 2000 টাকায় 100 টাকা লাভ দিছো, তাহলে তুমি আমাকে 1 টাকায় কত লাভ দিবা? 100/2000। তাহলে তুমি আমাকে 2100 টাকায় কত টাকা লাভ দিবা? 100 গুণন 2100 ভাগ 2000, ঠিক না? কাটা 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 2 5 5 21 100, 5 1 5, 5 2 10, 105। তার মানে দ্বিতীয় বছর যে তোমাকে আমার লাভ, তুমি আমাকে লাভ দিবা 105 টাকা, নট 100 টাকা। অর্থাৎ 2100 টাকার জায়গায় এই যে এখানে তুমি যে 2200 টাকা দেখাইছিলা, এখানে হিসাবটা কেমন হয়েছিল? 2000 যোগ 100 প্রথম বছরে যোগ 100 সমান 2200। আর এইখানে হিসাবটা হয়েছে 2000 যোগ 100 যোগ 105 সমান 2205 টাকা। এই যে খেলাটা হইলো এইখানে, এইটা হচ্ছে সরল মুনাফা। এটা কি? সরল মুনাফা। আর এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে প্রথমে যে রেট ধার্য করা হবে 8% বা 9%, সেইটাই চলবে যত বছরই যাক। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছর পর যে টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল সেইটাই দ্বিতীয় বছরের আসল টাকা হয়ে যাবে এবং সেইটার অনুসারে আবার হিসাব হবে। এবং তৃতীয় বছরে যে কি হবে, তৃতীয় বছর যে হিসাব আসবে সেটা আবার এই 2205 টাকা এখানে আবার মেন হিসাবে আসবে, যে 2205 টাকায় কয় টাকা লাভ আসতো সেটা হবে তোমার। এইভাবে যে হিসাবটা করা হয় এইটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন। এইটারও সূত্র আছে আলাদা, অবশ্যই দেখাবো সেটা। তার আগে থিওরিটা বলো, যে থিওরিটা বুঝছো কিনা, যে স্যার অ্যাকচুয়ালি সরল মুনাফা কি এন্ড চক্রবৃদ্ধি মুনাফাটা কি, বলো। এই ওকে ফাইজা, ঠিক আছে তরি। আচ্ছা, এখন আমি সূত্রটা লিখি আগে। সূত্রটা হচ্ছে দেখো অনেকে কমেন্টস করতেছে স্যার বইয়ের ম্যাথ করান, বইয়ের ম্যাথ করান। এই থিম থেকে তোমরা বের হইতে পারো না কখনোই, না যে স্যার বইয়ের ম্যাথ করান, বইয়ের ম্যাথ করান, বইয়ের ম্যাথ। হ্যাঁ, বইয়ের ম্যাথ তো করাবোই, বইয়ের ম্যাথ তোমাকে ক্লাসে একবার করানো হয়েছে। দেখো যদি তুমি এভাবে কেন চিন্তা করো না যে আমি বুঝলাম একটা বিষয় যে কি হইতেছে, কেন হইতেছে, কিভাবে হচ্ছে, এরপরে আমি বইয়ের ম্যাথ সমাধান করব, ঠিক আছে? তখন সেটা তোমার জন্য ইফেক্টিভ। তাছাড়া তো মনে করো বইয়ের 15টা 10টা ম্যাথ করতে তো সুন্দর মতো কোশ্চেন তুলতাম আর ম্যাথ করে দিতাম, শেষ হয়ে যাইতো, ঠিক আছে? এটা ইফেক্টিভ না ভাইয়া এবং আপু, ঠিক আছে? তোমাকে
একটু বুঝতে হবে, তারপর বইয়ের ম্যাথ নিজে করতে হবে। টিচার যদি সব বইয়ের ম্যাথ করে দেয় তোমাকে, তাইলে আমাদের যে এই যে দেখছো এবার ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভয়াবহ অবস্থা, ঠিক আছে? কত পার্সেন্ট? 58% স্টুডেন্ট পাস করছে, 42% স্টুডেন্ট ফেল। তুমি কি চিন্তা করতে পারতেছো কোনো, যে তার মানে অর্ধেকই ফেল করছে। 5 লাখ না 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। সামনে আরো কঠিন সময় আসতেছে, সামনে যেটা বোঝাই যাইতেছে এমন ভাবে নিয়ে আসবে পড়াশোনা যে 50% পাস করবে, 50% ফেল করবে। মানে একদম পিওর স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ছাড়া পড়াশোনা করাবে না সরকার। এবং আমি অবশ্যই এইটাকে সাপোর্ট করি, কারণ এই ভুরি ভুরি এ প্লাস, ডাবল এ প্লাস পরে কোনো জায়গাতে চান্স পায় না। মনে করো যে সে না পারে অটো চালাইতে, না পারে সৌদি আরব যাইতে, চিন্তা করে আমি দুইটাতে এ প্লাস পাইছি, আমি এই কাজ করব না, আমি এই কাজ শিখবো না, তখন মনে করে যে ফাঁদে পড়ে যায়। ঠিক আছে? আর যখনই মনে করো এরকম থিম আসবে যে পড়াশোনা কঠিন, তুমি মন চাইলেই মানে বসে পড়লা, মন চাইলেই মানে সে পড়তেই আছে, এই থিম থেকে বের হয়ে আসতে হবে। এবং শুধু পড়াশোনা করে যে জীবনে সাকসেস হওয়া যায় এইটাও না। ঠিক আছে? মোট কথা হইতেছে এক একজন এক একটা লাইনে যাবে। যে পড়াশোনায় ভালো সে পড়াশোনার দিকে যাবে, যে পড়াশোনায় একটু দুর্বল ফাইন, তার পড়াশোনা করার দরকার নাই। এবং তুমি কোন রিজিয়নে পড়বা এটা ডিপেন্ড করবে তোমার বেসিক তার উপরে। ঠিক আছে? এখন এইটে পড়ো, এখনই সময় ভালো মতো পড়াশোনার মাঝে থেকে পড়াশোনা করে স্টুডেন্ট হয়ে টিকে থাকা লাগবে। মানে পড়লাম আর একটা ভিডিও দেখলাম, এই আন্দোলন করতেছে ইন্টারমিডিয়েট পোলাপান, মানে রেজাল্ট মানেই না। তো তখন মানে পুলিশ অফিসার জিগাইতেছে এক ছেলেকে যে কিসের আন্দোলন করতেছে এই সেই, তো কইতেছে যে স্যার আমরা রেজাল্ট মানি না। কেন মানো না? কারণ টিকটকাররা খাতা দেখছে। তো পুলিশ অফিসার কইতেছে যে কি এক বিপদে পড়লাম, তোমরা কও টিকটকার খাতা দেখছে, আর জনগণ কয় তোমরাই টিকটকার, কোন দিকে যাব? ঠিক আছে? মানে বুঝতে পারছো? মানে বুঝাইতেছে এইটা যে পড়াশোনা করলে পড়াশোনাই করতে হবে। মানে এই যে একটা ট্রেন্ড চালু হয়ে গেছিল, পড়াশোনা বাদ দিয়ে খালি টিকটক বানাই, রিলস বানাই, ঠিক না? যাই হোক, তো কথা হচ্ছে যে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? এবং ইন বেসিক ক্লিয়ারেন্স আলোচনা করব, এবং টিচার যখন পড়াই তখন বুঝতে হবে যে টিচার ফাঁকি দিলে, ফাঁকি দেওয়া খুব ইজি জিনিস, একদম ইজি জিনিস, ঠিক আছে? মানে কোনো বিষয়ই না। ধরো ডিরেক্ট মনে করো যে এটাকে কি বলা যাইতে পারে, আম চলে যাওয়া যাবে ফাঁকি দিয়ে, তুমি টেরও পাবা না। ম্যাথ গুলা মনে করো বইয়ের ম্যাথ গুলো ৮টা ১০টা করালেই হয়ে যাইত। এতক্ষণ ধরে আমার চিল্লানোর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যাই হোক, তারপরেও তোমাদের জন্যই করি। এখন কথা হচ্ছে ওই যে বলে না দুনিয়াটাই এরকম, যার জন্য করি চুরি সেই বলে চোর। তারপর আরো কি জানি আছে না যে মানুষ এমনও আছে কলিজে ভুনা কইরা দিলেও কইব লবণ কম হইছে। ২ টা গেল। আর কি আছে বলো? এরকম ডায়ালগ আর কে কোনটা আহ, আচ্ছা, তো সরল মুনাফার ক্ষেত্রে তো আমরা জানি I equal to P আর N বাই 100। আচ্ছা, এখানে একটা মেজর জিনিস ভুলে গেছি। সেটা হচ্ছে একজন, এরকম চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, একজন কমেন্টস করছিল যে স্যার নিচে 100 কেন দিলাম? দেখো সেটা হচ্ছে এইটাকে তোমার বইয়ে লেখা আছে এরকম I equal to P আর N। এই যে অথচ তুমি সব জায়গাতে দেখবা ম্যাথে করার সময় যে কি করে, ধরো আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার, যেটা 9%, 7%, 5% এরকম, যেটা কিছু থাকে পার্সেন্টেজে থাকে। পরে দেখবা ম্যাথে যে কি করছে, ধরো পি হচ্ছে 20,000 গুণন এই 9% এর জায়গায় লিখছে 9/100 গুণন এন এর জায়গায় মনে করেন এর মান লিখছে। ঠিক আছে? এই যে আবার এই 9% এর পরিবর্তে 9/100 লেখা লাগবে, এইটা আবার অনেকেই ভুল করে। তো এই জন্যই আমার কথা হইতেছে আমি ওই গ্যাঞ্জামে যাব না, পি আর এন বাই 100, যেখানে তুমি আর ইকুয়াল টু ডিরেক্ট 9 লিখতে পারবা। না না ফাইজা, এবার তোমারে বলবা। আর একজন বলছে 13 আর 14, তাহলে এবার কও এটা কি করতে মন চাই? তাইলে বলা লাগবে না যে কোনটা 2.1 এর না 2.2 এর? দীপান্বিতা একটা ভালো কথা বলছে, সুদের উপর সুদ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একদম। মূলত দেখবা এলাকাতে, আমাদের এলাকাতে এইটাকে বলা হয় মাথার উপর টাকা নেওয়া। ঠিক আছে? আচ্ছা, টাকায় দুইটি করে ক্রয় করে তিনটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, এই টাইপের ম্যাথ অনেক আসে। একজন কমেন্টস করছে, আমি দ্রুত চলে যাই লেখায়। টাকায় দুইটি দরে ক্রয় করে তিনটি দরে বিক্রয় করলে, হাতের লেখার দিকে এখন তাকায় লাভ নাই। ঠিক আছে?
3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো তো, এই যে দরে 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 মানে কি? দরে মানে হচ্ছে এককে, টাকায় 2টি দরে। তার মানে তুমি 1 টাকায় 2টা কিনছো। 1 টাকায় কয়টা কিনছো? 2টি দরে ক্রয় করে। তার মানে তুমি 1 টাকায় কয়টা কিনছো? 2টা। আর করে 3টি দরে বিক্রয় করলে, তার মানে বিক্রি করছো কয়টা? বিক্রি করছো 1 টাকায় 3টা। এবার তুমি চিন্তা করো তো, যে তুমি 2 টাকা মানে 1 টাকা দিয়ে ধরো সাপোজ 2টা আপেল কিনছো, কথার কথা, আর বিক্রি করতেছো 1 টাকায় 3টা, তাহলে কি তোমার লাভ না লস? নরমাল হিসাব। 1 টাকায় 2টা কিনছো কিন্তু বিক্রি করতেছো 1 টাকায় 3টা, তাহলে কি লাভ না লস? অবশ্যই লস। তাইলে কি হবে? প্রথম কথা হচ্ছে এইখানে যে লাভ বা ক্ষতি হবে, এইটার অ্যান্সার আমি পেয়ে গেলাম যে ক্ষতি হবে। এখন ক্ষতি হবে কত টাকা সেটা দেখতে হবে। এখন আমি 1 টাকায় কয়টা কিনছি? 2টা। তার মানে 2টি কলা, ধরো কলাই কিনলাম, আপেল তো আর পাওয়া যাবে না। 2টি কলার ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 1/2 টাকা। ঠিক আছে? আচ্ছা, আর বিক্রি করছে কত টাকায়? 1 টাকায় কয়টা? 3টা। তার মানে 3টি কলার বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 1/3 টাকা। এইবার একটু যদি খেয়াল করো, তাহলে জিনিস খেয়াল করো, দেখো যে তুমি একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা, আর একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা। এবং আমি এটা দেখেই বুঝতে পারছি যে এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। আর আমরা কি জানি যে ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি হয় 1/2 টাকা আর বিক্রয় মূল্য কত? 1/3 টাকা। তাইলে লসাগু করো, 3 দুগুণে 6, 3 - 2 সমান 1/6 টাকা। তার মানে তোমার ক্ষতি হয়েছে 1/6 টাকা। ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে 1/6 টাকা। এইখানে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে উল্লেখ করছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। কত? শতকরা। শতকরা। তার মানে আমার 1/6 টাকা যে ক্ষতি হয়েছে, এটা কয় টাকা ইনভেস্টে ক্ষতি হয়েছে? কি বলছিলাম যে ক্ষতি ডিপেন্ড করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তার মানে আমার যে 1/6 টাকা ক্ষতি হয়েছে, এটা কয় টাকা ইনভেস্টের কারণে ক্ষতি হয়েছে? 1/6 টাকা। 1/2 টাকা ইনভেস্টে ক্ষতি হয়েছে 1/6 টাকা। তাইলে আমি যদি, এবং আমাকে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, তার মানে 100 টাকায় যদি আমি কলা কিনতাম, তাহলে আমার কয় টাকা ক্ষতি হইতো সেটা বের করতে হবে। তাইলে লিখবো, সুতরাং 1/2 টাকায় ক্ষতি হয় 1/6 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, এখানে কি হয়? ভাগ হয়, তুমি এভাবে লিখতে পারো। ঠিক আছে? সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, তাহলে এটা কি হবে? 2 × 100 ভাগ হচ্ছে 6 টাকা। তাহলে 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 100 কে কাটলে কত হয়? 33.33 টাকা এরকম। এখন কথা হচ্ছে এইটা এরকম যে 100 টাকায় ক্ষতি হয় 33.33 টাকা। এখন ধরো তুমি লিখলা যে উত্তর শতকরা, আমি এটা অনেকবার বলছি মনে হয় ক্লাসে, যে শতকরা ক্ষতি হয় 33.33 টাকা, এরকম লিখতে হবে। অথবা 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 ক্ষতি হয় 33.33%। দুইটার যে কোনো একটা লিখতে হবে। শতকরা লিখলে এখানে শতকরা লিখলে এখানে টাকা লিখতে হবে, আর এর পাশে শতকরা না লিখলে এখানে তুমি পার্সেন্টেজ দিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট এইখানে শতকরা লিখে এইখানে যদি আবার পার্সেন্টেজ লেখো, তাহলে 0 পাবা। তারপরে মোট কথা হচ্ছে শতকরা লিখলে পার্সেন্টেজ আর লেখা যাবে না। সাদে ইয়াসমিন মুনতাহা, বলো বুঝছো কিনা?
হাই রে, হাই রে, হাই রে, কারে কি করতেছে? আমি এতক্ষণ ধরে ম্যাথ করাইতেছি। আমি তোমরা কিছু শুনোও নাই না? আল্লাহ, মানে কি কি কইতাম আর কি কইতাম আর, এই দেখো আমি কি করছি, কই গেল, এই দেখো, এই যে মুনতাহা মুনতাহা ম্যাথ দিছিল, সেই ম্যাথ তুলে এতক্ষণ ধরে চিল্লায়ে পুরা ম্যাথ সমাধান করছি, আর তোমরা নাই, কি আর কইতাম, মানে এখানে অফ করছি খেয়ালে নাই। ওকে, মুনতাহা মানে ম্যাথ দিছিল যে টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে? এখন আচ্ছা একটা কাজ করি কেমন হয় আজকে, দেখো তোমরা সবাই কিন্তু ম্যাচিউরড যথেষ্ট, আমি সবাইকেই আনমিউট কন্ডিশনে রাখবো, তোমাদের কাজ হবে নিজের মতো মিউট হয়ে থাকা, তোমার যখন প্রয়োজন হবে শুধুমাত্র তুমি তখন নিজে আনমিউট হয়ে যে কোনো ধরনের কোশ্চেন করবা, যে স্যার এটা বুঝি নাই বা এটা এরকম বা এটা এরকম, বাট এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের উপর, যদি তোমরা আমার সাথে কোঅপারেটিভ হও তাইলে কিন্তু এরকম যদি হয় যে ধরো তোমরা সবাই মানে আনমিউট অবস্থায় আছো কিন্তু ভলিউম কমানো বা মাইক অফ করা, যখন মনে করো প্রয়োজন পড়তেছে তুমি আনমিউট হয়ে কথা বললা, তাইলে কিন্তু তোমার জন্য ভালো, আমার কাছে তো ভালো লাগবেই স্বাভাবিক, ঠিক আছে? আমার যদি একটু প্যারা হবে তারপরে কিন্তু আমি খুশি যে না তোমাদের সুবিধা হইতেছে, বাট এটা ট্রায়াল, যদি তোমরা ভালো মতো এটা ইউজ করো তাহলে আমি কন্টিনিউয়াস আমার ক্লাসে এই সিস্টেম চালু করবো এবং প্রত্যেক টিচারকেও বলে দিব যেন তারা সব ক্লাসে এরকম করে, চালু করার পর যদি হাত লাগায় দাও এবং মনে করো যে একজন কথা বলতে সবাই মানে মাইক ওপেন করে এমা ভাত দে, ঠিক আছে, এরকম করো তাইলে কিন্তু মনে করো আর মানে আনমিউট করব না। এখন তোমরা বলো তোমরা রাজি কিনা, তোমরা বলো রাজি কিনা। ওকে, ঠিক আছে, রাজি একদম ভাই। কথা হইতেছে যে মনে করো এটা কিন্তু মনে করো আমি নিজেই উস্তাদি করে, ঠিক আছে, এই কাজ করতেছি, সো কি বলে গ্যাঞ্জাম বাঁধানো যাবে না। ওকে, আমরা সুন্দর মতো ক্লাস করব, দেখো আমি চাই তোমাদের ক্যারিয়ার ভালো হোক, ফিউচার ভালো হোক, তোমরা ভালো বুঝো, ঠিক না? সো মানে ওইভাবেই। ওকে, ওকে ডান, তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, মানে আর কি আনমিউটের ক্ষেত্রে তোমরা নিজেরাই আনমিউট করে কথা মানে, ঠিক আছে? সো এখন সবাই নিজে মিউট হয়ে যাও, যখন প্রয়োজন হবে শুধু তখন কথা বলবা। ওকে, ওকে, এবং ভালো মতো এই কাজটা করো, ঠিক আছে? যেহেতু তুমি আমার স্টুডেন্ট, তোমরা আমাদের স্টুডেন্ট ক্লাস 8 এর, তোমরা এই একটা ব্যাচ আমাদের সাথে এইটা আসো, ইনশাআল্লাহ 9 এও থাকবা, 10 এও থাকবা, সো তোমাদের সাথে আমার সম্পর্কটা হয়ে যাবে ওইরকম সিস্টেম, তোমরা চালু করো, দেন দেখবে সব টিচারই এটা ফলো করতেছে, তোমাদের জন্য ভালো হবে। জাস্ট ইট ডিপেন্ডস অন ইউ, তোমরা হাত লাগায় দাও, একজন মনে করো মাগ ডাকে ভাত ভাত চাই, একজন মনে করো চিল্লাইতেছে, মারামারি করতেছে, তখন তো স্বাভাবিক, ঠিক না? তো ফাইন, কোশ্চেনটা ছিল টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই জায়গাটাতে কিছু ফ্যাক্ট ছিল, টাকায় 2টি দরে তার মানে আমি মনে করো কলা কলা কিনতেছি, ঠিক আছে, 1 টাকায় 2টা করে কলা আমি কিনছি, এরপরে 3টি দরে বিক্রয় করলে মানে আমি কোন লেভেলের বলদ, আমি 1 টাকায় 2টা করে কিনছি আর বিক্রি করছি 1 টাকায় 3টা করে, 1 টাকায় 2টা কিনছি আর বিক্রি করছি 1 টাকায় 3টা, তাইলে কি আমার কি লাভ না লস? অবশ্যই লস, কিনলাম 2টা আর বিক্রি করছি 3টা, তাহলে এই যে পরের পার্টে ছিল কত লাভ বা ক্ষতি হবে, তার মানে কি আমি বুঝে ফেলছি আমার ক্ষতি হবে। তাইলে ক্ষতি কিভাবে হয়েছে আমি সেটা কত হয়েছে সেটাকে বের করি, সেটা হচ্ছে 1 টাকায় কলা কিনছিলাম কয়টা? 2টা, তার মানে 2টি কলার ক্রয় মূল্য 1 টাকা, দেন যদি 2টা কলার ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে 1টা কলার ক্রয় মূল্য 1/2 টাকা, আবার আমি বিক্রি করছি হচ্ছে 1 টাকায় 3টা,
তার মানে 3টি কলার বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? 1/3 টাকা। এবার চিন্তা করো যে একটা কলা আমি কিনছি 1/2 টাকা দিয়ে, বাট বিক্রি করছি 1/3 টাকা দিয়ে, এবং আমি বুঝলাম যে আমার ক্ষতি হয়েছে, এবং শুরুতে আমি বলছিলাম যে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তার মানে 1/2 মাইনাস 1/3। তাহলে কি হয়েছে? পরে লসাগু করছি 6, 3 মাইনাস 2 1/6 টাকা। এটা হচ্ছে আমার ক্ষতি। কিন্তু এই যে 1/6 টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমার হয়েছে হচ্ছে 1/2 টাকা ইনভেস্টে, ঠিক না? ওই যে একটা কলার দাম কয় টাকা? 1/2 টাকা। আর আমাকে দেখো এখানে কোশ্চেনে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তার মানে এইটা আমার অ্যান্সার না, এটা আমার অ্যান্সার না। আমাকে বের করতে হবে যদি 100 টাকা যখনই শতকরা থাকবে তখনই তোমার লাস্টের হিসাবে যায় তুমি 100 তে নিয়ে আসবা ওইটা, এবং সেটা আসবে ক্রয় মূল্যের সাথে। যে আমার এই যে 1/2 টাকায় ক্ষতি হয় 1/6 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় এই যে উপরটা উপর নিচে নিচে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 2 উপরে চলে গেল 6 নিচে 33.33 টাকা। এইখানে আমি বলছিলাম যখন আর কি সব অফ ছিল আর কি, আর আমি ভাবছি তোমরা লাইনেই আছো, তখন আমি বলছিলাম যে এইখানে যদি তুমি শতকরা লেখো, এখানে শতকরা যদি তুমি লিখে থাকো তাহলে এইখানে তোমাকে 33.33 টাকা লিখতে হবে। আর এখানে যদি ক্ষতি লেখো, সরি এখানে যদি শতকরা না লেখো তাহলে এখানে পার্সেন্টেজ দিলেই চলবে। কিন্তু তুমি যদি লেখো যে শতকরা 33.33% ক্ষতি হলো, তাইলে তুমি 0 পাবা। তাহলে কি পাবা? 0 পাবা। ওকে, আচ্ছা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলো। স্যার, অঙ্ক করার সময় ভগ্নাংশ আকারে না লিখে দশমিক আকারে লিখি, তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, আমি নিজেও এটা প্রেফার করি, ঠিক আছে? কারণ কি, তুমি যখনই ভগ্নাংশ লিখবা তখনই এই যে কিচ্ছা কাহিনীগুলো চলে আসবে, যে কে উপরে আসবে কে নিচে আসবে, এই বিষয়গুলোর ক্ষেত্রে গ্যাঞ্জাম বাঁধবে। তার চাইতে আমি যদি দশমিকে নিয়ে আসি, যেমন ধরো 1/2 মানে কি 0.5, হিসাব শেষ, আমার ঝামেলা কম। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছো, আমি একটু দেখাই দিই একটা জিনিস। সেটা হচ্ছে দেখো, I equal to PNR by 100, এই জায়গাটাতে আমি বলছিলাম যে n মানে হচ্ছে সময়, যে 2 বছর 5 বছর যে কোনো বছর থাকতে পারে। এখন ধরো তোমাকে যদি বলে যে 2 বছর না 3 মাস টাকা তুমি রাখছো 3 মাসের জন্য, বা 6 মাসের জন্য, বা 9 মাসের জন্য, যেটাই হোক না কেন মাস হিসেবে, তখন আমি এই n কি করব? অনেকে কি করে, যে মনে করো সাপোজ 3 মাস, তাহলে 3 মাসে বছর বানাই। কিভাবে বানাই? যে এখানে n ইকুয়াল টু 3/12 বছর। খুব ভালো কথা। পরে যায় কি করে, এই যে এখানে যখন মান বসাই তখন মনে করো পি লিখছে ধরো 2000, কারণ n মানে যে 3/12, এটা কেমনে লিখবে? এটা কি এই জায়গা 3/12 লিখবে, নাকি নিচে 3/12 লিখবে, নাকি 3 উপরে 12 নিচে এরকম করে লিখবে? তখন বাজে গ্যাঞ্জাম, এবং পরে কি হয়, করে ভুলভাল অঙ্ক রং। আমার কথা হইতেছে আমি গ্যাঞ্জামে যাব না। 3/12 বছর বলছে না, তার মানে কত? 1/4 বছর, তার মানে কত আসে? 0.25, হ্যাঁ, তার মানে 0.25 বছর। শেষ। তাইলে তোমার সুবিধা কই, তুমি এখানে সোজা 2000 গুণন 0.25 লিখে ফেলো, তাহলে কি আমার ভুল হওয়ার চান্স কম। এবং ওই সুদের অঙ্কের ক্ষেত্রে সময় যদি তোমার মাস থাকে এভাবে 3, 6, 9, 8, 4 মাস যেভাবে থাকুক না কেন, তুমি সেটাকে 12 দিয়ে ভাগ করে বছরটাকে এভাবে নিয়ে আসবা। বুঝতে পারছো? গুড, সাব্বাস, তোমাদের পারফরমেন্স আমি মুগ্ধ। ঠিক আছে, এই যে এরকম হইলে ক্লাস নিয়ে দেখো, এই যে একজন একটা কোশ্চেন করলো ওইখান থেকে ধরো সুন্দর মতো ইজিলি বোঝায় দেওয়া গেল। ঠিক আছে, ওকে। বাট কি কোশ্চেন চাও, কোন নাম্বারের, এইটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। স্যার আমার চ্যাপ্টার 7 লাগবে ইউজার, এই 4 দিনে সব চ্যাপ্টার রিভিশন দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। বলো বলো কার কোনটা লাগবে, কমেন্টস করো। একজন আম বিক্রেতার কিছু আমের বিক্রয় মূল্য 1600 টাকা এবং একজন আম বিক্রেতার আমের বিক্রয় মূল্য 1600 টাকা এবং লাভ 160 টাকা, লাভ ক্রয় মূল্যের কত অংশ? ওকে, ঠিক আছে, আমি একটু কোশ্চেনটা তুলে নেই, হ্যাঁ, নাইলে পরে এগুলো মনে, আচ্ছা ওকে।
অন্য যারা আছো তারা তুলে নাও, ওটা বেটার হবে, ঠিক আছে, কারণ নাইলে হবে না। একজন আম বিক্রেতার আমের হাতের লেখা খারাপ এখন আপাতত, ঠিক আছে, আমার হাতের লেখা যথেষ্ট ভালো, এটা তো সত্যি কথা, ঠিক আছে, মানে যত নিজে নিজে প্রশংসা করা ঠিক না, বাট অনেস্টলি অনেক ভালো। বোর্ডে হয়তো তোমাদেরকে দেখানো যায় না, বাট খাতায় অনেক সুন্দর। বিক্রয় মূল্য 1600 টাকা এবং লাভ 160 টাকা। বিক্রয় মূল্য 1600 টাকা এবং লাভ 160 টাকা হলে ঠান্ডায় হাত জমে যাচ্ছে, একটা মিনিট। লাভ ক্রয় মূল্যের কত অংশ? লাভ ক্রয় মূল্যের কত অংশ? হাতের লেখা ভালো কিভাবে হইলো? আমি প্রচুর লিখছি, প্রচুর। ধরো আমার 9, 10 এসএসসি মানে এই লেভেলগুলো আমি প্রচুর পরিমাণে লিখছি। আমার এখনো মনে আছে আমি বাংলা দ্বিতীয় পত্রে স্বদেশ প্রেম, সময়ের মূল্য, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, এই যে রচনাগুলো ছিল, এইগুলার আমি রচনা, এক একটা রচনা লিখছি প্রায় কত 25 পেজ মিনিমাম, মিনিমাম 25 পেজ। মানে এমন না ফাঁকা দিয়ে দিয়ে বা বড় করে করে লিখে না, ঠিক আছে, একদম মানে এক ঢালা 25 পেজ। ইভেন স্বদেশ প্রেমের পুরো 18টা না 19টা পয়েন্ট আমার ফুল মুখস্থ ছিল, ঠিক আছে। আল্লাহর এমন কপাল যে মনে করো যায় দেখে আসছেও স্বদেশ প্রেম এবং লিখছেও মনে করো যে মনের মাধুরী মিশিয়ে। আচ্ছা, কোশ্চেনটা হইতেছে একজন আম বিক্রেতা, ঠিক আছে, তার আমের বিক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। এর মধ্যে বহুত আম আছে, এই আমগুলা সে বিক্রয় করছে হচ্ছে 1600 টাকা দিয়ে। বিক্রয় মূল্য কত? 1600 টাকা। এবং এই যে 1600 টাকা সে বিক্রি করছে, বিক্রি করার পর দেখা গেছে লাভ হয়েছে কত? 160 টাকা। লাভ কত? 160 টাকা। এবার তুমি চিন্তা করো তো, যে 1600 টাকা বিক্রি করার পর যদি বলে যে আমার লাভ হয়েছে 160 টাকা, তাইলে সে কিনছিল কয় টাকা দিয়ে? তার মানে 1600 টাকার ভিতর থেকে এই 160 টাকা বাদ দেওয়া লাগবে, যেহেতু 160 টাকা কি হয়েছে? লাভ হয়েছে, ঠিক না? আমরা কি জানি, যদি একদম ম্যাথের ভাষায় তুমি লেখো যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কথা ঠিক না? আমি যদি একদম এই সিস্টেমে আসি, ওকে, এখন লাভ কত? লাভ হচ্ছে 160, তাহলে 160 সমান বিক্রয় মূল্য কত? 1600 মাইনাস ক্রয় মূল্য, ঠিক না? ওকে, তাইলে 160, যদিও এটা এত বড় করে দেখানোর কিছুই নাই, যাই হোক তারপরে আমি দেখাইতেছি। মাইনাস ক্রয় মূল্য সমান কত হবে? এখানে মাইনাস 1440 সমান মাইনাস ক্রয় মূল্য সমান মাইনাস মাইনাস কাটা, তাহলে কি পাইলাম? ক্রয় মূল্য সমান 1440। কোশ্চেন হইতেছে যে লাভ ক্রয় মূল্যের কত অংশ? লাভ ক্রয় মূল্যের কত অংশ? এখন দেখো, তোমার ক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা, আর লাভ হইতেছে 160 টাকা। যখন এরকম থাকবে যে লাভ ক্রয় মূল্যের কত অংশ, একটু চিন্তা করো তো এখানে বড় কোনটা? লাভ ক্রয় মূল্যের কত অংশ, তাহলে তুমি কাকে বড় বুঝাইতেছো? ক্রয় মূল্যকে বড় বুঝাইতেছো। যাকে বড় বোঝাবা তার 100% সমান কত ধরবা? তার মানে ধরো এই যে 1440 টাকা, তার মানে ক্রয় মূল্যের 100% সমান কত? 1440 টাকা, ঠিক না? তার মানে আমি যদি এভাবে চিন্তা করি যে 1440 টাকা সমান 100%, সুতরাং 1 টাকা সমান 100/1440%। সুতরাং লাভ কত করছিল? 160 টাকা, সমান 100 গুণন 160 ভাগ 1440, 0 0 কাটা, 7 72 8, 2 দিয়ে কাটলাম 36, 2 দিয়ে কাটলাম 50, 4 নং 36, 4 দুগুণে 8, ওরে বাবারে 100/9, তার মানে ধরো 11.1%। তার মানে হচ্ছে লাভ ক্রয় মূল্যের 11.1%। লাভ ক্রয় মূল্যের 11.1%। ওকে, বলো বুঝছো কিনা? এবং তারপর নেক্সট কোশ্চেন,
এবং যে কারোর তোমাদের কিন্তু ইয়ে করা আছে, ঠিক আছে, মিউট করা আছে, সুন্দর, মানে আনমিউট করা আছে, যে কেউ চাইলেই যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করতে পারো। স্যার আরেকবার অঙ্কটা বোঝাবেন? আরেকবার অঙ্কটা বুঝাবেন? অবশ্যই বুঝাবো। হাসতেছি অন্য রিজনে, মানে ভালো বুঝি যে মানে ধরো এখন ভয় পাই হোক বা ভয় না, আসলে আমরা তো তোমার সাথে কোনো সময় ব্যবহার করি না, সম্মানের জায়গা থেকে মানে যখন এরকম বলে স্যার একটু বুঝাবেন, মানে বুঝি যে আমার কষ্ট হবে বা আবার ওই পড়া রিপিট করব, কিন্তু মানে এমন করে বলে মানে ঠিক আছে বুঝাই আর একবার। ওকে, একজন আম বিক্রেতার আমের বিক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। আমি একজন মানুষ, আমি ধরো তোমার কাছে, তুমি বলছো স্যার আম দেন, আমি আম বেচি, তো আমি তোমার কাছে আম বিক্রি করছি হচ্ছে 1600 টাকা দিয়ে, 1600 টাকা দিয়ে বিক্রি করার পর তুমি বলতেছো স্যার আপনি তো ভালোই চালাক, আপনি আমার কাছ থেকে 200 টাকা লাভ করছেন। কিন্তু চিন্তা করো তো, তুমি যে বললা আমি তোমার কাছ থেকে 200 টাকা লাভ করছি, তুমি কেমনে বলছো? তার মানে আমি কয় টাকা দিয়ে কিনছিলাম আম? তোমার হিসাবে, তোমার হিসেবে আমি কিনছিলাম হচ্ছে 1400 টাকা দিয়ে, এবং আমি তোমার কাছে বিক্রি করছি 1600 টাকা, ঠিক না? কিন্তু আমি তোমাকে বললাম যে না, আমি আসলে এত টাকা লাভ করি নাই, আমি 160 টাকা লাভ করছি। তুমি বললা আচ্ছা স্যার ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি আমার কাছে 1600 টাকা দিয়ে বিক্রি করছেন, 1600 টাকা বিক্রি করে স্যার আপনার 160 টাকা লাভ থাকছে। তার মানে কি, আমি কিনছিলাম কয় টাকা দিয়ে? 1600 মাইনাস 160, তার মানে কত? 1440 টাকা, ঠিক না? তার মানে আমি কিনছি হচ্ছে 1440 টাকা দিয়ে। এখন 1440 টাকা দিয়ে আমি কিনছি, আর আমার লাভ হয়েছে হচ্ছে 160 টাকা। কত হয়েছে? 160 টাকা আমার লাভ হয়েছে। এখন বলতেছে যে লাভ যেটা হয়েছে সেইটা আসলে ক্রয় মূল্যের কত অংশ? লাভ ক্রয় মূল্যের কত অংশ? ওকে, আচ্ছা, এবার দেখো লাভ ক্রয় মূল্যের কত অংশ, এটা তুমি যখন বের করতে যাবা তখন আমাকে চিন্তা করতে হবে এই যে যেটা বড় সেটা সমান কত? 100%, সেটা সমান কত? 100%। তার মানে 1440 এইটা সমান কত? 100%। তাইলে 1 টাকা সমান কত পার্সেন্ট? 100/1440। তাইলে এই যে 160 টাকা, এই 160 টাকা হলে কয় পার্সেন্ট হইতো সেইটা আমি বের করব এই যে এই সিস্টেমে, এখানে কাটাকাটি করে বের করছি, বের করে কত পাইছি আমরা? 11.1%। এই যে হয়ে গেল, লাভ হচ্ছে ক্রয় মূল্যের 11.1%। বুঝতে পারছো আপু? ওকে ঠিক আছে, নেক্সট। তারপরে বিহান রাজ, আচ্ছা স্যার 12 নম্বর ম্যাথটা একটু করবেন। এই যে ফাইজা, বিষয় হচ্ছে যে মানে বলতে হবে 2.1, 2.2, 3, 5 না কোনটার 12 নাম্বার, আমি বুঝবো কেমনে বলো? কোনো আসল, আচ্ছা এটা এই সিস্টেমটাও ভালো, এই যে কমেন্টস করে দিছে একবারে সুন্দর মতো, যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, আচ্ছা এটা কমেন্টস করছে হচ্ছে রাউফা, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, মুনাফার দ্বিগুণ হলে মুনাফার হার নির্ণয় করো স্যার, প্লিজ সমাধান করে দেন প্লিজ। না দিব না। আচ্ছা আমরা অঙ্কটাকে তুলে নেই একটু, হ্যাঁ ওকে। কোনো আসল, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে নাকি, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে মুনাফার হার
নির্ণয় করো। কোন একটা আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার নির্ণয় করো। ওকে ফাইন। আচ্ছা, এবার চিন্তা করো যে একটা আসল, যে আসলটা তুমি 6 বছরে মুনাফা আসল দুইটা মিলে কি হইতেছে, দ্বিগুণ হইতেছে। এখন যদি 2 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাইলে বলতেছে যে সেই ক্ষেত্রে তোমার মুনাফার হার কত, কি হয়, মুনাফার হার কত। এখন এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখো মনে করো তুমি, সাপোজ মনে করো যে এই যে বলছে কোন একটা আসল, কোন একটা আসল, তাহলে মনে করি আসল সমান সমান কত, পি। মনে করলাম সময় কত, 6 বছর, তার মানে এন ইকুয়াল টু কত, 6। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে 6 বছর পরে, একটু বুঝো ব্যাপারটা, তুমি এই পি টাকাটা আসল হিসেবে রাখছো, ঠিক আছে। 6 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে এই যে মুনাফা আসল 6 বছর পর, আছে এখানে লিখি, মুনাফা আসল, মুনাফা আসল সমান কত, দ্বিগুণ হয়েছে। তার মানে কি, পি এর জায়গায় কত হয়েছে, 2 গুণন পি, তার মানে কত, 2 পি, ঠিক না। এবার মনে আছে কি আমি বলছিলাম যে মুনাফা আসল থেকে মুনাফা বের করবো কেমনে, তাহলে আমি জানি যে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। তার মানে মুনাফা আসল কত, 2p মাইনাস আসল কত, পি, তার মানে মুনাফাও কত আসছে, পি। একটু তোমরা সবাই কমেন্টস করে জানাও যে এটা বুঝছো কিনা। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার নির্ণয় করো। আমাকে বের করতে হবে কিসের মান বলো তো, আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। দেখো এন এর মান আছে, পি এর মান আছে, এই যে মুনাফা বের করলাম, এটা হচ্ছে আয়, হচ্ছে মুনাফা। এখানে বলছে যে আসলটা আমি নিছিলাম পি, সেইটা 6 বছর ধরে থাকছে। 6 বছর ধরে থাকার পরে আমরা যেটা বের করছিলাম প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে 6 বছর পরে অ্যাকচুয়ালি সে কয় টাকা মুনাফা দিছে, ইন্টারেস্ট দিছে। কিন্তু এখানে যেটা মান দিছে সেটা হচ্ছে 6 বছর পরে মুনাফা মানটা দেয় নাই, বলছে 6 বছর পরে ওই আসল আর মুনাফা দুইটা মিলে প্রথমে যে টাকাটা রাখছিল সেই টাকা ডাবল হয়ে গেছে, এইটা দিছে। তার মানে যদি এটা ডাবল হয়ে গেল, খুব ভালো কথা, সমস্যা নেই, সেই ডাবল থেকে আমি যদি যেটা রাখছিলাম সেটা বাদ দেই, তাইলেই তো আমি মুনাফাটা পাবো, তাই না, যে আমার 6 বছরে কত টাকা মুনাফা আসছে। তাই তখন কি করছি, মুনাফা আসল মাইনাস আসল সমান পি। বল এইটুকু বুঝছি কিনা, একটু কমেন্টস করি আমরা, হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এইবার তাইলে আচ্ছা এই পাশে করি, ওকে। ওকে, এইবার আমাকে বের করতে হবে কিসের মান, চিন্তা করো তো, আর এর মান। আমি কি বলছি, একদম চিন্তা ভাবনা ছাড়া। দেখো তুমি এইটুকু যদি কোনো রকমের এই কোশ্চেন থেকে বের করতে পারো, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ বা একটু জটিল ম্যাথ, তাইলে কিন্তু তাও কিন্তু বের করা যাচ্ছে। বাকি ম্যাথ গুলো তো একদম পানির মতো, জাস্ট সূত্রে আমি এবার বসাবো, কিচ্ছু না। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই জিনিস লিখবা, যে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই হচ্ছে 100, ঠিক না। আচ্ছা, এখানে আই এর মান কত পাইছি আমরা, পি, পি সমান, আর পি মানে কত, পি তো পি ছিল, ঠিক না। এন কত, কয় বছর, 6। দেখো এই যে আসল পি ইকুয়াল টু কিন্তু পি ধরছে, ঠিক না, আর এই মুনাফা তো সমান পি বের করলাম আমরা, যেহেতু ডাবল হয়েছে। এন মানে কত, 6, লিখলাম 6। আর এই যে আর এর মান আমি বের করতেছি, ঠিক না, তার মানে আর বাই 100। এখন কথা হচ্ছে কি, আচ্ছা দেখাই, আর বাই 100, ওকে ফাইন। তাহলে আমি আর এর মান বের করবো, তাহলে কি লেখা যায়, যে আর সমান সমান ক্রস গুণন যদি করি, পি গুণন 100 ডিভাইডেড বাই পি গুণন 6, তাহলে পি পি কাটা, আর 100 বাই 6 মানে কত, 6 15 90, 15.10 1 6, এরকম। এই যে
এবার দেখো কোশ্চেনে বলছিল যে কোনো আসল 5 বছরের মুনাফার সাথে দ্বিগুণ হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু 15.16%। বলো, বুঝতে পারছো এবার? ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন, শিওর শিওর, বলো। স্যার প্রথমটা থেকে আপনি কি বের করেছেন? প্রথমটা থেকে বলতে? স্যার প্রথম প্যারা থেকে যে 2p মাইনাস p ইকুয়াল টু p। এইটা? জি স্যার। ওকে, এখানে যেটা মিন করছি সেটা হচ্ছে দেখো, আমার কিন্তু মুনাফা লাগবে। আমি যে টাকাটা রাখছি সেই টাকাটা থেকে কত টাকা মুনাফা আসছে আমাকে কিন্তু সেইটা বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় মুনাফা দেওয়া নাই, বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। তার মানে যে টাকা রাখছিলাম 6 বছর পরে মুনাফা আর আসল মিলে 2 গুণ টাকা পাইছি। এই মুনাফা সমান মুনাফা আসল, অর্থাৎ আসল আর মুনাফা মিলে কত হয়েছে সেইটা। আর আমি যে আসলটা রাখছিলাম ব্যাংকের শুরুতে, একদম প্রথমে আমি যেটা রাখছি সেটা কি আসল। 6 বছর পরে আমি একটা মুনাফা পাইছি। আর আমার যে আসল রাখা ছিল 6 বছর পরে ওই আসল আর মুনাফা, এই 6 বছরের মুনাফা, এই দুইটা মিলায় হয়েছে তোমার হচ্ছে মুনাফা আসল। তাইলে আমি 6 বছরে মোট কত টাকা মুনাফা পাইলাম সেইটা যদি আমি এই মুনাফা আসল থেকে এই আসল বাদ দেই তাইলেই তো পেয়ে যাবো, ঠিক না? কারণ এই মুনাফাটা তো আমাকে দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি? দেওয়া নাই তো। সেই জন্যই এই মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল ইকুয়াল টু এই যে মুনাফা আসল কত, ওই যে দ্বিগুণ হয়েছিল, প্রথমে রাখছিলাম হচ্ছে পি টাকা, তাহলে 2p মাইনাস পি ডিভাইডেড বাই সমান সমান পি। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে মনে আপনার উত্তর বলো কত হবে? 16.6% এরকম টাইপের। ও আচ্ছা, সমস্যা নেই, ওই যে ভাগ করো তুমি, এ ভাগে ভুল হয়েছে, ক্যালকুলেটর নাই আমার কাছে। 100/6, তাহলে 100, 6 একে 6, 4 0, 6 ছক 36, 4 দশমিক দিয়ে একটা শূন্য, 6 ছক 36, 16.66। মুখে মুখে করছি, এটা সমস্যা নেই, এটা তো তোমরা বুঝবাই। গুড। তারপরে স্যার, হ্যাঁ বলো স্যার না বলো বলো। স্যার, হ্যাঁ বলো। যদি স্যার আসল 100 টাকা ধরি তাহলে কি অঙ্ক হবে? অবশ্যই হবে, না ধরো না হওয়ার তো কোনো রিজন নাই। চলো আমরা ট্রাই করি। ধরো এটা ধরলাম আসল 100, তাইলে মুনাফা আসলে কত হবে? 2 গুণ বলছে, তাহলে মুনাফা আসল কত হবে? 200। তাইলে পরে ধরো এখানে কত আসবে? 200 মাইনাস 100 সমান মুনাফা হবে কত? 100 টাকা। তাহলে এইখানে আমরা মানটা বসাই দেখি। তাহলে আই 100 সমান সমান পি কত ছিল? 100 গুণন এন এর মান কত? 6 গুণন আর বাই 100 বের করতে হবে, ঠিক না? তাহলে 100 100 কাটা, তাহলে দেখো 6 আর বাই 100 আর ইকুয়াল টু 100/6, 16.66। পুরোটাই তোমার ইচ্ছা, কিন্তু বিষয় হচ্ছে কোন জায়গাতে 100 ধইরো না। কেন বললাম 100 ধইরো না? 100 ধরলেও করা যাবে, কিছু কিছু ম্যাথমেটিক্সে গ্যাঞ্জাম বাঁধাই দিবে 100, ঠিক আছে? এই জন্য 100 না ধরে তুমি পি বা ক, একটা জিনিস খেয়াল করে দেখো, পি তুমি ধরলেও পি এর কিন্তু কোনো ভ্যালু নাই, পি কিন্তু কেটেই গেছে, ঠিক না? পি কিন্তু পরে কাটাই গেছে। সো মানে আমি গ্যাঞ্জামে না যাই, হ্যাঁ। ওকে, একটি দ্রব্য 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে এই অঙ্ক না পারার তো কোনো রিজনই নাই। আচ্ছা রুবাইয়া আক্তার, আমরা আমাদের ওটা ক্যালকুলেশনে ভুল হতে পারে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ক্যালকুলেশন তুমি ঠিক করে করে নিবা। স্যার 2.2 এর 13 14 নাম্বার করান একটু। আচ্ছা আমার কাছে তো বই নাই, ওকে আমি একটু বইয়ের পিডিএফ অন করি, একটু ওয়েট। হ্যাঁ স্যার আমি সেটাই করছিলাম, সেটা সলভ করেন। তুমি কে? বলবো হ্যাঁ
আচ্ছা, আমি সবারটাই আস্তে আস্তে যাই। আগে 2.2 এর 13 আর 14 আমি একটু দেখি কি অবস্থা। 2.2 বই ওপেন করি, হ্যাঁ? ওয়েট, বই ওপেন করি। তো নেট আচ্ছা, আমি আমার বই ওপেন হইতেছে না। প্লিজ তোমরা একটু কমেন্টস করে দাও বা ছবি তুলে দাও, ওটা বেটার হয়, হ্যাঁ? আচ্ছা, আমি দেখি আর কে কোনটা ম্যাথ দিছে। আজমি। ওকে, আচ্ছা। একটু কোশ্চেন তুলে দিলে ভালো হয়, হ্যাঁ? আসলে মানে বই ওপেন করতে পারতেছি না আমার এখানে। স্যার, এ 2.1 এর 12, 13 এমনি বইলো না। হ্যাঁ, একটু তুলে দাও, ছবি তুলে দাও, হ্যাঁ? সাদা ইয়াসমিন মুনতাহা, পিটা এইটা প্রমাণ। তুমি যেটা লিখছো এটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে? এই প্রমাণ তোমার কখনোই আসবে না। এটা সিওর 100%। ওকে, নেক্সট। আম বিক্রেতারটা তো করে দিছি। তোরি কি বলছে? এই পেজের 18 নাম্বার, এমনি বলে লাভ নাই, ছবি দেওয়া লাগবে। আপনি কি টাকার বদলে টাকা লিখেছেন? ভাইরে, টাকা ঠাকা এগুলা যাবেন ম্যাটার। আচ্ছা, আচ্ছা, শোয়েব আহমেদের ম্যাথটা করি। ওকে, আমি একটু তুলে নেই ম্যাথটা, হ্যাঁ? একই হার মুনাফা কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? হেভি একটা ম্যাথ শোয়েব আহমেদ দিয়েছেন সম্মান করে বললাম, ঠিক না? স্বাভাবিক, ভালো ম্যাথ তুমি তুলছো, ঠিক না? চলো দেখি বিষয়টা। ওকে, একই হার মুনাফা, আমি একটু তুলি দ্রুত, হ্যাঁ? একই হার মুনাফা কোন, আচ্ছা, শোয়েব আহমেদ তুমি একটু আনমিউট হয়ে আমাকে বলো, আমি তুলি, নাহলে আপনি বারবার দেখতে গেলে সমস্যা। হ্যাঁ, বলো। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2,500 টাকা। কত? 6,500। হ্যাঁ। 6,500 টাকা। তারপরে? ও 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে 6,760 টাকা হলে মূলধন কত? মূলধন কত? ঠিক আছে। ওকে, দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের বলতেছে একই হার মুনাফা কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তার মানে কি? মূলধন কত মানে কি? আমাকে কিসের মান বের করতে হবে? আমাকে বের করতে হবে পি এর মান কত। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম যে সি ইকুয়াল টু P1 প্লাস R টু দি পাওয়ার n। সি ইকুয়াল টু P1 প্লাস R টু দি পাওয়ার n। এইবার তুমি চিন্তা করো, এই একই হার মুনাফার হার কত সেটা কিন্তু আমাদের বলে নাই। চক্রবৃদ্ধি মুনাফার যে হার, সেই হারটা কিন্তু আমাদের বলে নাই। আমরা ধরে নিলাম যে সেই হারটা হচ্ছে R। সেই হারটা কত? R। n এর মান দেওয়া আছে, যেটার প্রথম বছরে হচ্ছে 1, আর তারপরে হচ্ছে 2 বছর তো নাকি, হ্যাঁ 2 বছরেরটা হচ্ছে 6,760 টাকা।
তাইলে ধরো আমি এই ম্যাথটাকে দুইটা পার্টে ভাগ করি। প্রথমত চিন্তা করি যে একটা মূলধন রাখা আছে, সেই মূলধনের সুদের হার হচ্ছে আর, এবং সেটা 1 বছর পরে যে চক্রবৃদ্ধি মূলধন হয় সেটার কত মান? ৬৫০০ টাকা। তার মানে হচ্ছে এই যে P1 প্লাস আর তার পাওয়ার n, এইটা সমান ৬৫০০। ওকে, আচ্ছা। এরপরে এখন এই n এর জায়গায় কত হবে? n মানে তুমি যেহেতু 1 বছর ধরছো, তার মানে আমি এটাকে কেটে দিই। এই n কেটে দিলে ধরো এখানে কত হবে? 1। তার মানে কি P × 1 প্লাস আর সমান ৬৫০০ টাকা। দেন আমি ধরো সেকেন্ড স্টেজের ক্ষেত্রে চিন্তা করি আবার, যে 2 বছর আনতে চক্রবৃদ্ধি যে মূলধন সেটা কত? ৬৭৬০ টাকা। এখন 2 বছর যখন হবে, তখন কি হবে? সূত্রটা কি দাঁড়াবে? যে P1 প্লাস আর টু দি পাওয়ার 2 সমান ৬৭৬০ টাকা। যদি তাই হয় তাহলে এই মূলধন তথা এই পি এর মান কত? এখন দেখো এই যে দুইটা সমীকরণ আমরা পাইছি, ঠিক না? এইটাকে তুমি চিন্তা করো 1 নম্বর সমীকরণ, এটাকে তুমি চিন্তা করো 2 নম্বর সমীকরণ। ওকে, আমরা এখন কি করব? এই 2 নম্বর সমীকরণটাকে আমরা এখন এই 2 নম্বর সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে আমি লিখি যে 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো P1 প্লাস আর স্কয়ার ইকুয়াল টু কত? ৬৭৬০। আবার সেম ভাবে এ ভাগ করলে P1 প্লাস আর নিচে কত আসবে? ৬৫০০। তাহলে পি কাটা 1 প্লাস আর সমান ভাগ করলে কত হয়? ৬৭৬০ ভাগ ৬৫০০, 1.04। তাহলে আর ইকুয়াল টু 1.04 মাইনাস 1, সুতরাং 0.04। এটা কিসের মান পাইলাম? আর এর মান। এখন কথা হচ্ছে এই যে 0.04 যে আমি পাইছি, ঠিক আছে, এই 0.04 এটা কি? এটা হচ্ছে এর সুদের হার। তুমি যেই চক্রবৃদ্ধি সুদের কথা বলতিছো সেই সুদের হার হচ্ছে 0.04। এখন 0.04 কিন্তু এটা আর। আমরা যখন গত ম্যাথের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে আর কে কি করছিলাম? আর নিচে আমরা 100 দিছিলাম সবসময়, ঠিক না? তো এইখানে যখন সুদের হার বের করব তখন আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা দাঁড়াবে কত? 0.04 গুণন 100 সমান 4%। ফাইন। এইবার যদি আমি আর এর মান পাই, তাইলে এইখান থেকে তুমি আমাকে চিন্তা করো তো যে এই সূত্র থেকে তুমি পি এর মান বের করতে পারবা কিনা। আমি এখানে চিন্তা করি, তাইলে P1 প্লাস আর ইকুয়াল টু ৬৫০০। তাইলে P1 প্লাস কত হয়? আর এর মান কত? 0.04। তাইলে ওকে সমান ৬৫০০। তাইলে পি ইকুয়াল টু ৬৫০০ ভাগ 1.04, পি ইকুয়াল টু এটা কিন্তু 5, ৬৫০০ ভাগ 1.04 ৬২৫০। তাইলে কত ছিল মূলধন? ৬৫০০ টাকা। তার মানে এই যে মূলধন কত ছিল? এটা হচ্ছে তোমার ৬২৫০ টাকা। তারপরে মোট কথা বলতে গেলে তোমাকে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের যে সংজ্ঞা, এখানে একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা বের করছি, I ইকুয়াল টু PNR বাই 100, ওই সূত্রটা হচ্ছে 1 বছর পরে তুমি কয় টাকা সুদ পাবা, কয় টাকা মুনাফা পাবা। তোমার আসল বাদে যে লাভটা তোমাকে দিবে 1 বছর পরে সেই লাভের পরিমাণটা কত, 1 বছর পরে সেই মুনাফার পরিমাণটা কত, সেইটা তুমি বের করবা আয় দ্বারা সরল মুনাফার ক্ষেত্রে। কিন্তু
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করতেছো সি ইকুয়াল টু পি 1+r⁴n, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি যে মানটা পাইতেছো সেইটা কিন্তু মুনাফা বের হইতেছে না, সেইটা বের হইতেছে 1 বছর পরে মুনাফা এবং আসল। অর্থাৎ ওই যে আমি তোমাকে বলছিলাম যে তুমি আমার কাছ থেকে 2000 টাকা বা 200 যাই নাও, ওই যে 2000 টাকা নিলা 1 বছর পরে 100 টাকা দিবা, তাহলে 2100 টাকা হইলো 1 বছর পরে। এই চক্রবৃদ্ধি মূলধনের মানে যে সূত্র বসাইতেছো এইটা বসায়ে তুমি অ্যাকচুয়ালি 1 বছর পরে মুনাফা এবং আসল যেটা দ্বিতীয় বছরের জন্য মূলধন হিসেবে কাউন্ট হচ্ছে সেইটা বের করছো। এই জিনিসটাই আমাকে ফ্যাক্টটা বুঝতে হবে। অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে আমি সরাসরি I ইকুয়াল টু PNR/100 এখান থেকে মুনাফা বের করছি, এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি C ইকুয়াল টু P1+r⁴n দ্বারা মুনাফা এবং আসল দুইটাই বের করতেছি, মানে দুইটার যোগফল আমি বের করতেছি। বলো কি অবস্থা? বুঝিয়াছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে সাইফা। সাইফা বলছে ওকে, এই রে পিঁপড়া, বার্ষিক মুনাফার হার 6% থেকে বেড়ে 8% হওয়াতে সিরাজের আয় নাকি বার্ষিক মুনাফা 8%, তিশা মারমার আয় 4 বছর 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? দেখো আমি যদি তোমাকে একদম সোজা সহজ হিসেবে বুঝাই যে আমি কি বলছি, সূত্র বসাবো আমরা, ঠিক না? ওকে, তাহলে সূত্র হিসেবে আমি কি জানি, আগে দেখি কি কি দেওয়া আছে এই জায়গাটাতে। যে 4 বছর, তার মানে কি তুমি লিখবা এইভাবে, সময় n ইকুয়াল টু 4 বছর। 4 বছরে 128 টাকা বাড়ছে, 4 বছরে 128 টাকা বাড়ছে, তার মানে কি এই 128 টাকাতে সে কি হিসেবে পাইছে? সুদ। এবং মুনাফা আয় ইকুয়াল টু 128 টাকা। এরপর আমাদের আরেকটা জিনিস দরকার, সুদের হার বা রেট। দেখো ও পাইতে হচ্ছে 6%, প্রাথমিকভাবে ছিল হচ্ছে 6%, পরে বাড়ছে কত? 6% থেকে বেড়ে কত পার্সেন্ট হয়েছে? 8%। তার মানে সুদের হার আর সমান সমান 8 মাইনাস 6% সমান 2%। বের করতে বলছে মূলধন P ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কি জানি? আমরা জানি I ইকুয়াল টু PNR/100। বের করতে হবে কি P, তাহলে P ইকুয়াল টু I গুণন 100 ডিভাইডেড বাই N গুণন R। I এর মান কত? 128, 128 গুণন 100, N এর মান কত? 4 গুণন R এর মান কত? 2। ভাগ করো, 2 দিয়ে কাটলে 64, 2 দুগুণে 4 50, 2 দিয়ে কাটলে 32। এখন 32 আর 50 গুণ করলে কোথায়? 5 দুগুণে 10, 3 5 15 16, 1600 টাকা মূলধন ছিল। কত? 1600 টাকা। আরে বাপরে, তোমাদের কোশ্চেন শেষ হয় না রে।
তবে অনেস্টলি বলতে গেলে আচ্ছা, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট এরকম রিভিশন ক্লাস মানে এতক্ষণ ধরে, বাট আমি ইমপ্রেসড যে এত লং টাইম এখনো প্রায় 50 জন স্টুডেন্ট তোমরা কানেক্টেড। এবং দ্বিতীয় কথা হচ্ছে সবথেকে যেটা ভালো লাগছে এই যে মিউট আনমিউটের যে বিষয়টা, সেটা হচ্ছে ক্লাসটা যদি এরকম হয় যে আসলে তোমরা এরকম অবস্থায় থাকবা, দেখো যার যখন প্রয়োজন হয়েছে সে মিউট করে কথা আনমিউট করে কথা বলছে, ঠিক না? তাহলে আমার জন্য সুবিধা হয়েছে, তোমার জন্য সুবিধা হয়েছে, ক্লাসটা আরো বেশি মানে প্রাণবন্ত একটা ভালো লাগার একটা ব্যাপার আসছে। তো তোমাদের ব্যাচ সবাই যারা আছো তোমরা সবাই এইভাবে মেইনটেইন করবা। প্রত্যেকটা টিচারকে আমি পার্সোনালি বলে দিব যেন ক্লাস 8 থেকেই শুরু হোক আমাদের ক্লাসগুলা এরকম হওয়া। ম্যাথ হোক, বিজ্ঞান হোক, বিশেষ করে এই সাবজেক্টগুলোতে বেশি দরকার হয়। বাংলা বা হবি ওকে ফাইন। ইংলিশের ক্ষেত্রে মিরাতুল স্যারের ক্ষেত্রে তো তোমরা অ্যাক্টিভ থাকোই বা বোঝা যায়, স্যারকে আমি বলবো সমস্যা নেই যেন আরেকটু এরকম করে কোঅপারেটিভ করে ক্লাস নেওয়া যায়, ঠিক না? তো বিষয় হচ্ছে যাই বলো 6টা থেকে এখন বাজে 7:40, আরো একটা অধ্যায় বাকি আছে পিথাগোরাসের উপপাদ্য। তো বলো যে কোনো একজন একটু বলো দেখি মানে ভয়েসে যে আসলে কেমন লাগলো এই মুনাফা এ পর্যন্ত। এখানেই শেষ মুনাফা, এরপর পিথাগোরাসের উপপাদ্য ধরবো। এরপরে কিছু বাকি থাকলে সেটা আবার পরে মডেল টেস্টের আগে আবার রিভিশন হবে তখন, এখন আর না। বলেন দেখি একজন, কেউ একজন ওপেন। আসসালামু আলাইকুম আর ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম, বলো একজন বলো। স্যার, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। এইভাবেই ম্যাথ হবে, বিজ্ঞান হবে, সবগুলো বাংলা প্রথম বা হবে ইংলিশ। তো ঠিক আছে, তোমরা তোমাদের আরো একটা বিষয় সেটা হচ্ছে যেটা বুঝলাম যে ধরো রিভিশন এই ক্লাসগুলাতে অ্যাকচুয়ালি মানে আমাদের কি বেসিক, আবার যেমন ধরো আমি আজকে যদি পড়াইছি আধা ঘন্টা 1 ঘন্টা বেসিক, যে আমি একজনের জন্য ক্লাসের এই সিস্টেম বন্ধ করব না, বাট যে মাইক অন করে রাখছো তুমি যদি মাইক ঠিক না করো তাহলে আমি ক্লাসে রাখবো না। এটা কে? মুনতাহা। মুনতাহা তুমি ইয়ে করো। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে। স্যার, আমার একটা মুনাফা বইটার প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যে একই হার মুনাফায় 1,000 টাকা 6 বছরের মুনাফা আসলেই দ্বিগুণ হয় এবং n বছরে মুনাফা আসলে 3 গুণ হয়, মুনাফার হার কত? একই হার মুনাফায়, আচ্ছা যদিও বাদ দিতে চাইলাম তাও বাদ দিতে দিলাম না এখন। আর এক চ্যাপ্টার আছে তো পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা একটু একই হার মুনাফায় মূলধন একই হার মুনাফায় 1,000 টাকা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় এবং n বছরে মুনাফা আসলে 3 গুণ হয়, মুনাফার হার কত? 6 বছরে দ্বিগুণ হয় আর কয় বছরে 3 গুণ হয়? n বছরে মুনাফা আসলে 3 গুণ হয়। n বছরে 3 গুণ হয়, তাহলে মুনাফার হার কত? এরা তুমি হোমওয়ার্ক করে আমাকে জমা দিবা। বাট আমি তোমাকে যে ফর্মুলা দেখাইছি আমি শুধু তোমাকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে আমরা যে ম্যাথটা করছিলাম 100 টাকা ধরে এবং পি টাকা ধরে, একজন বলছিল যে 100 টাকা ধরে করলে স্যার হবে কিনা, হবে। তুমি এইখানে এই পি ধরবা, পি ধরার পরে 6 বছরে মুনাফা আসলে একটা ইকুয়েশন দাঁড় করাবা, তারপরে এন বছরে এত টাকা এই যে 3 গুণ হয়েছে, তখন এন বছরে মুনাফা কত আসলো। আমাদের সোজা বলি আই ইকুয়াল টু পি এন আর, এটা চক্রবৃদ্ধি যেটা করলাম, আই ইকুয়াল টু পি এন আর। এখানে 6 বছরে দ্বিগুণ হয়েছে, এইটার থেকে একটা আই বের করবা, আই ইকুয়াল টু এত, ইকুয়েশন দাঁড় করাবা। এন বছরে 3 গুণ হয়েছে, এখান থেকে আই ইকুয়াল টু এত একটা ইন্টারেস্ট দাঁড় করাবা, দেন দুইটা সমীকরণ ভাগযোগ করলে এটার হার বের হয়ে আসবে। ওকে মুনতাহা, বুঝি নাই। আমি চ্যাটে দুইটা ম্যাথের পিক দিছি, ওগুলো একটু করান। তুমি তোমার নাম কি? হিমু, তোমার ছবি এখনো আমার এখানে ঘুরতেছে, ঠিক আছে? এটা আমার কিছু করার নাই, সেই যে 7:23 দিছো তুমি ছবি আমি দেখছি, কিন্তু কিচ্ছু করার নাই, আমার এখানে ঘুরতেছে, হোয়াট ক্যান আই ডু।
আচ্ছা, তাই এবার লিখছে, আমি একটু মুখে মুখে বলি। কোন শহরে বর্তমান জনসংখ্যা 10 লাখ, এই শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। এক বছরে এই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি হবে? তাই এগুলো তো একদম এগুলা এ- সোজা বাংলা অঙ্ক, সোজাসুজি। জনসংখ্যা কত? 10 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। হাই রে পিঁপড়া রে, জনসংখ্যা বৃদ্ধি পায় 30 জন 1000-এ, তাহলে 1000-এ বৃদ্ধি পায় 30 জন, তাইলে একজনে বৃদ্ধি পায় কত? 30/1000 জন। তাইলে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লাখে বৃদ্ধি পায় 30 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ভাগ হচ্ছে 1000। তিনটা কাটা, তাইলে 3 একে 3, 1 2 3, 3000 জন বৃদ্ধি পাবে। তারপরে বলছে হচ্ছে এক বছরে যখন 3000, 3 বছর পরে জনসংখ্যা কত হবে? এক বছরে যদি বৃদ্ধি পায় 3000 জন, তাহলে 3 বছরের বৃদ্ধি পাবে 3 তিরিকে 9000 জন, তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে 10 লাখ যোগ 9000 সমান 10 লাখ 9000 জন। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এতজন। ওকে, 5 মিনিট রেস্ট, আমি একটু পানি পান করিব। আপনারাও স্যার এটাতে কখন এবং কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা হবে? এটা চক্রবৃদ্ধি মুনাফার কোনো কাহিনী নাই, সোজা এই সিস্টেমে করে দেবা, ম্যাথ শেষ। 5 মিনিট রেস্ট, ঠিক আছে? সবাই একটু পানি পান করে নাও, ড্রিঙ্কস ব্রেক। আর যে যা খাইতেছো ছবি তুলে তুলে পাঠাও, ঠিক আছে? আমি খাইতে না পারলেও দেখি। ওকে, আসসালামু আলাইকুম। ড্রিঙ্কস ব্রেক তথা পানি পানের বিরতির পরে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। এখন কথা হচ্ছে যে আমরা মুনাফা অধ্যায় পড়ছি, এবার আমরা পড়বো হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য। এখন অনেস্টলি বলতে গেলে পিথাগোরাসের উপপাদ্যের যে বিষয়, এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য তোমরা সবাই মুখস্থ করে ফেলছো, সেটা আমি জানি। সো ওই টাইপ প্রমাণে আমি যাব না, আমি এমসিকিউ গুলো সলভ করব এবং অনুশীলনীতে যে এক্সট্রা আছে, 2-3টা এক্সট্রা আছে, টেকনিক এক্সট্রা আছে না, প্রমাণ করতে হয়, সেটা আমি একটু দেখাবো, যে কয়টা পারি আজকের মধ্যে কভার করতে। না হলে আবার আগামীকালকে তো আবার ক্লাস আছে, কালকে ওই দুইটা আবার কভার করে দিব, ঠিক আছে? বাট পিথাগোরাসের উপপাদ্য আমি বুঝাইলাম না, কারণ আমার কাছে মনে হয় পিথাগোরাসের উপপাদ্য তোমরা সবাই বুঝো। যদি কেউ পিথাগোরাসের উপপাদ্য না বুঝে থাকো এখন পর্যন্ত, তাহলে সে কমেন্টসে জানায়ও, আমি তাহলে কালকে পিথাগোরাসের উপপাদ্য বুঝাবো। বাট আমার কাছে মনে হয়েছে ওটা সবাই জানো, তাই আমি ওইটা তুলি নাই। আচ্ছা, আসো এখন পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমি জানি যে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ারের উপপাদ্য। এখন তোমাকে কি করবে, যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত অথবা নিচের কোন 3টি মান দ্বারা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, অথবা নিচের কোন 3টি মান দ্বারা গঠিত ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এই টাইপের কোশ্চেন যখন দিবে, তখন তোমার প্রথম, আমার ঠান্ডা বেশি লাগতেছে, তখন তোমার প্রথম কাজ হবে যে অপশনগুলোর মধ্যে কোন প্রত্যেকটার বর্গ তো বের করার আগে আমরা কি করবো জানো, একদম বর্গ তৈরি করব। বর্গ তৈরি করার পরে যদি এমন হয় যে দুইজনের বর্গের যোগফল একজনের বর্গের যোগফলের সমান, দুইজনের বর্গের যোগফল একজনের বর্গের যোগফলের সমান, তখন তুমি বুঝবা যে ওইটা দ্বারাই সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। ওকে, আচ্ছা, এখন বলতেছে যে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত হলে এর বৃহত্তম কোণটির মান কত। আমরা কি করব, প্রত্যেকের বর্গ করব। 1 এর বর্গ 1 স্কয়ার সমান 1, এই 1 এর বর্গ 1 স্কয়ার সমান 1, √2 এর বর্গ, তার মানে কি √2 তার উপরে স্কয়ার সমান 2। একটু খেয়াল করে দেখো, এই দুইটার যোগফল 1 + 1 = 2, তার মানে কি এই দুজনের বর্গের যোগফল এর বর্গের সমান, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এর যে কোণ হবে, আর সমকোণী ত্রিভুজ যখন হয়, সমকোণী ত্রিভুজ হইলে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে, ধরো এ বি সি, এ বি সি 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এবং এই একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় ত্রিভুজের, তাইলে বাকি দুই কোণের কত হবে, বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, ঠিক? তাইলে বৃহত্তম কোণ কোনটা, যেটা সমকোণ সেটাই বৃহত্তম কোণ। সুতরাং বৃহত্তম কোণের মান হবে
90 ডিগ্রি। ওকে, তারপরে এ দেখো, এবার বলতিছে যে সমকোণী ত্রিভুজের, আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে ওই যে ভয়েস অন করে রাখি, এমসিকিউ করার সময় কারো কোনো কোশ্চেন থাকলে সে কথা বলবে, ঠিক আছে? দেখো এখানে বলতেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? আমরা সবাই কি করব বলো, কি বলছি? ভয়েস মিউট করে রাখবো, প্রয়োজন ছাড়া আনমিউট করব না। এ কোণ, বি কোণ, সি কোণ সমান 180 ডিগ্রি আমরা জানি। এখানে বলছে সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম একটা কোণ এ সমান 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে হচ্ছে কোণ বি কোণ যোগ কোণ সি কোণ সমান 90 ডিগ্রি। এবার বলতেছে এই যে কোণ বি এবং কোণ সি দুইটাই কি সূক্ষ্মকোণ হবে। এই কোণ বি এবং কোণ সি এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। পার্থক্য কত? 5 ডিগ্রি যদি হয় তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? 5 ডিগ্রি পার্থক্য মানে কি একটা কোণ ছোট হবে একটা কোণ বড় হবে। ক্ষুদ্রতম যেই কোণ সেইটার মান কত? ধরো আমি যদি চিন্তা করি যে বি কোণের মান 40 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত হবে? 50 ডিগ্রি। কিন্তু দেখো তো পার্থক্য কত হইলো? পার্থক্য হয়ে গেল 10 ডিগ্রি। তাহলে কি মিললো? মিললো না। আমি একটা কাজ করি, এটাকে 42 ডিগ্রি ধরি, তাহলে এটাকে কত ধরা যায়? 48 ধরা তো আর লাগবে না, কারণ এটা যদি 42 ডিগ্রি হয় 90 ডিগ্রি থেকে 42 বাদ দিলে কত থাকে? 48 ডিগ্রি। পার্থক্য কত হলো? 6 ডিগ্রি। তার মানে কি তাও হইলো না। আচ্ছা এবার আমি কি করি, এটাকে 45 ডিগ্রি ধরি, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, এখানে কোনো পার্থক্যই নেই, তাও হইলো না। তার মানে আমাকে কি করতে হবে? এই আমি যদি 42.5 ধরি, একটা 42.5 ডিগ্রি আর একটা 47.5 ডিগ্রি, এবার দেখো তো কি হয়েছে, দুজনের পার্থক্য হয়েছে 5 ডিগ্রি। এখন বলতেছি এই দুইটার মধ্যে 5 ডিগ্রি পার্থক্য হয়েছে, ভালো কথা, ক্ষুদ্রতমটার মান কত? ক্ষুদ্রতমটার মান কত? 42.5 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে স্যার আমি কি পরীক্ষা হলে এরকম করে করে বের করতে থাকবো? না, আমি কি করব? অপশন টেস্ট করব। অপশন টেস্ট করবো কেমনে? ক্যালকুলেটর আমি হাতে নিব, নেওয়ার পরে ধরো 40 ডিগ্রি, তাহলে একটা 40 ডিগ্রি যদি হয় আর একটা কত হবে? 50 ডিগ্রি। চোখে চোখে দেখেই বুঝতেছো যে এর পার্থক্য 10 ডিগ্রি, তার মানে এ বাদ। এরপর ধরো তুমি খ নাম্বারে 42.5 ডিগ্রি, ক্যালকুলেটর মানলা যে 90 মাইনাস 42.5 পেয়ে গেল 47.5। ও বাস, বাহ, সুন্দর তো হয়ে গেছে। তাহলে কি এটা 42, এটা অ্যান্সার। তাহলে আমি দুই নম্বর অপশন চেক করে পেয়ে গেলাম। এইভাবে অপশন চেক করবো আমি পরীক্ষা হলে, কপাল খারাপ হইলে 3 নাম্বার বা 4 নাম্বার এক্সামে মিলতে পারে, ঠিক আছে? তারপরেও কি হবে, এতক্ষণ ধরে আমার ঝামেলা করা লাগবে না। সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা এই ত্রিভুজের যে অতিভুজ, এটা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের যে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে কত? এক্স একক। এবং অপর যে বাহু দুইটা রয়েছে, এই অপর বাহু দুইটার একটা হচ্ছে ওয়াই একক। তো ধরলাম যে এ বি সমান ওয়াই একক হলে তৃতীয় বাহু মানে কোনটা? এটা। এর দৈর্ঘ্য কত একক? তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কি জানি? জানি হচ্ছে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। কিভাবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ফাইন। তাইলে এসি স্কয়ার মানে কি? দেখো এসি সমান সমান কি দেওয়া? এক্স দেওয়া। তাহলে এক্স স্কয়ার সমান, আচ্ছা কি ব্যাপার তোমরা আসো তো? আচ্ছা আচ্ছা আসো, কেউ কিছু কইতেছো না, কোনো কোশ্চেন কিছু বুঝতেছি না নাকি? খাইতে যায় সব ঘুমায় গেছো? এক্স স্কয়ার সমান ওয়াই স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমাকে কিন্তু কি বের করতে হবে? এই বিসি এর মান বের করতে হবে। তাহলে আমি যদি সাজায় লিখি বিসি স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আমাকে বিসি এর মান বের করতে হবে, বিসি স্কয়ার এর মান কিন্তু বের করতে হবে না। তাইলে বিসি সমান রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তার মানে এর অ্যান্সার কোনটা হবে? ক নাম্বার। আচ্ছা বলো, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন কর। তোমাদেরকে তো ইয়ে করে রাখছি আমি, মানে নিজেরা তোমরা মিউট হইতে পারবে, আনমিউট হইতে পারবে, সমস্যা নেই। ইয়ে দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। দেখো এইখানে বলতিছে যে সমকোণী ত্রিভুজের
অতিভুজ এক্স একক, অতিভুজ এক্স একক। তার মানে আমরা অন্যান্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে তুমি দেখবে এরকম দেওয়া থাকে যে এই অতিভুজ এস, এটা যদি ত্রিভুজ এবিসি হয় এর দৈর্ঘ্য হচ্ছে 7 একক, ঠিক না? এটা 5, এটা 6 এরকম দেওয়া থাকে। এখানে এই অতিভুজ এসিটাকে বলতেছে এর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং অপর বাহুদ্বয়, তার মানে এসি এর দৈর্ঘ্য এক্স, অপর বাহুদ্বয় মানে কি এসি বাদে এবি একটা বাহু আর বিসি একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দৈর্ঘ্য হচ্ছে ওয়াই একক। আমি ধরে নিলাম যে এই এ বি এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তাহলে দেখো এইটা পাইলা এইটা পাইলা, আরো একটা কিন্তু বাদ দিয়ে আছে বিসি, বলতিছে তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে। এখন আমি পড়তেছি পিথাগোরাস, আমাকে বলছে সমকোণী ত্রিভুজ, মনে রাখবা এই আল্লাহ দুনিয়ায় যখনই পিথাগোরাসের কথা আসবে, সমকোণী ত্রিভুজের কথা আসবে 100% সেইখানে এই যে সূত্র, এই সূত্রটা কি পিথাগোরাসের সূত্র না? যেখানে আমরা কি লিখছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক? এখানে অতিভুজ কোনটা? এই যে এটা হচ্ছে অতিভুজ। লম্ব কোনটা? এই যে এবি হচ্ছে লম্ব, আর বিসি কি? ভূমি। তাইলে আমরা অতিভুজের জায়গায় লিখছি এসি স্কয়ার, লম্বর জায়গায় লিখছি এবি স্কয়ার, ভূমির জায়গাতে লিখছি বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি যে এসি সমান এক্স, তাহলে এসির পরিবর্তে এক্স স্কয়ার, এবি এর জায়গাতে ওয়াই স্কয়ার প্লাস বিসি এর মানে তো আমাকে বের করতে বলছে সমান প্লাস বিসি স্কয়ার। এখন যেহেতু বিসি স্কয়ার বিসি এর মানে আমি বের করব, তাই বিসিটাকে আমি বাম পাশে নিয়ে আসছি। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, অর্থাৎ আমি যেটাকে এভাবে লিখতাম, ধরো এখানে একটা লাইন আমি করতাম এরকম যে ওয়াই স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এক্স স্কয়ার, ঠিক না? তাহলে কি হইতো? বিসি স্কয়ার সমান এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন আমাকে কিন্তু বলছে দৈর্ঘ্য কত একক, তার মানে এই বিসি সমান কত আমাকে সেটা বের করতে বলছে, আমাকে কিন্তু বিসি স্কয়ার সমান কত এইটা বের করতে বলে নাই, আমাকে বিসি এর মান বের করতে বলছে। এখানে বিসির উপরে স্কয়ার আছে, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে বিসি ইকুয়াল টু স্কয়ার উঠে দিলে কি হবে? রুট এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। হ্যান্ড রিচ করার তো কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি পারমিশন দিয়েই রাখছি, ঠিক আছে? তুমি কথা বলতে পারো যে কেউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আসলে আমার এই চ্যাপ্টারটা মানে আজকে ফার্স্ট ক্লাস তো, এটা আমি স্কুলেও করি নাই এখানেও করি নাই, তাই বুঝতে একটু সমস্যা হইতেছে। আহা, কি বলো তুমি? এই কয়দিন পরে বার্ষিক পরীক্ষা দেবে, তুমি এখনো পিছিয়ে গেছো? স্যার আমাদের স্কুলে মানে আমি একটু লেট করে এখানে ভর্তি হচ্ছি তো, আর হলো আমার স্কুলে চ্যাপ্টার গুলো বাছাই করে সিলেক্ট করা হয় তো, এই জন্য ঠিক আছে, সমস্যা হয়ে গেছে। আমি তাহলে একটা কাজ করবো নি, সেটা হচ্ছে যে তুমি আপাতত মানে কি বলা যাইতে পারে এটাকে, আহ আজকের মতো করো, মানে যতটুকু বোঝা যায়। কারণ হচ্ছে আমি দেখো এখানে মোটামুটি সবাই 90% উপর স্টুডেন্ট দেখো এটা হয়ে গেছে, তো আমি এইটা দেখি কালকে একটু সামারি করবো নি। হ্যাঁ, কালকেও আমার ক্লাস আছে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঐশ্বর্য বলছে স্যার এখানে সাইনের কাজ করা হয়নি কেন? ও আচ্ছা, ওটা অনেক আগের, এখনকার কাহিনী। স্যার এখানে সাইনের কাজ করা হয়নি কেন, এটাই নিয়ম। সাইন বলতে ঐশ্বর্য, আমি আসলে তোমার কথাটা ঠিক বুঝি নাই, একটু যদি বলতা ডিটেলসে, সাইনের কাজ করা হয়নি বলতে তুমি কি বুঝাইছো? না বলছে স্যার এমসিকিউ এর উত্তর মুখে ধরলে ভালো হয়। না, আমি ওটা ভালো মনে করি না সোহানা, কারণ হচ্ছে সব রকম স্টুডেন্ট থাকে এখানে। হ্যাঁ, তুমি হয়তো পড়ছো, অন্য কেউ হয়তো পড়ে নাই, তো আমাদেরকে সবার চেয়ে চিন্তা করেই যাইতে হবে। আচ্ছা ফাইজা, সমস্যা নেই, ওকে আমি কালকে পিথাগোরাস উপপাদ্য করাবো। স্যার আমি একটা সমস্যায় পড়ি। হ্যাঁ, বলো বলো। স্যার অর্ধবার্ষিক পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার দিতে কি একবার দেখি কি সিকিউ জমে সময় নাই, মানে এমসিকিউ তে এত ডিটেলস অঙ্ক আসে যে এগুলো করার জন্য টাইম লাগে। তোমার স্কুলে কি এরকম সিস্টেম, মানে আগে এমসিকিউ করে মানে দুটো একসাথে দিয়ে দেয়? আগে তো এমসিকিউ দেয় তারপরে সিকিউ দেয়। কিন্তু আমি তো জানি ম্যাক্সিমাম স্কুলে আগে সিকিউ হয় তারপরে এমসিকিউ হয়।
আচ্ছা, যাই হোক, এখন এই ধরনের সিস্টেম থাকলে অ্যাকচুয়ালি এটা কিছু করার নাই, বাট এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর এটার জন্য বেসিক ক্লিয়ার হওয়াটা খুব বেশি জরুরি, ঠিক আছে? এখন এই বিষয়গুলা মানে একদিনে কখনোই হবে না। তুমি প্র্যাকটিস করতে থাকো স্টেপ বাই স্টেপ। তোমার নাম কি? আচ্ছা, ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, পরিমাপটির কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? এটা আমি বলছি যে আমাকে কি করতে হবে, প্রত্যেকটার বর্গ আমি করব। দেখো একদম সোজা, 4 4 16, 4 4 16, 5 5 25। তাহলে এখানে কি সম্ভব যে দুইজনের বর্গের যোগফল একটা সমান হওয়া? সম্ভব না। 5 এর বর্গ করলাম 25, 12 এর বর্গ করলাম 144, 13 এর বর্গ করলাম 169। দেখো 144 আর 25 যোগ করলে 169 হয়ে যায়। তার মানে কি অলরেডি মিলে গেছে, ঠিক না? তার মানে এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? তার মানে আমাকে কোন নিচের কোন তিনটি দ্বারা বা কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, এক্ষেত্রে আমি কি করব, প্রত্যেকটার বর্গ লিখব। বর্গ লেখার পর যদি আমার খেয়াল হয় যে দেখি আমি যে দুইজনের বর্গের যোগফল একজনের বর্গের সমান, তাহলে সেইটা দ্বারাই আমার কি করা যাবে, সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা আবার আরেক কাহিনী। যাই হোক, ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান সমান এক সমকোণ হলে অতিভুজ বিসি। আচ্ছা, আমরা একটু দেখি, ত্রিভুজ কল্পনা করি যেখানে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান সমান এক সমকোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিসি অতিভুজ, ঠিক আছে? ক্ষেত্রফল সমান সমান হাফ এবি ইন্টু এসি। এটা কি ঠিক আছে? কারণ ক্ষেত্রফল, তাহলে আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক না? তাহলে হাফ, ভূমি কত? ভূমি এসি, আর উচ্চতা কত? উচ্চতা মানে তো লম্ব, তার মানে এবি। হাফ গুণন এবি গুণন এসি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা দেখি, বিসি স্কোয়ার এটা কি অতিভুজ? তাহলে অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাও ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হবে 1 2 ও 3, তিনটাই। ওকে, দেখি এখানে বলতেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি অতিভুজ। এই কথাটা সত্যি কিনা? তুমি যে কোনো ওয়েতেই যাও না কেন, সবসময় মনে রাখবা এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম যেটা বাহু, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এইরকম একটা লম্বা বাহু দেই, এইটা দেই, ঠিক আছে? তারপরে কি এইটা মনে করো অতিভুজ হলো, তাও এই বৃহত্তম যেটা সেটাই কি হবে, অতিভুজ হবে। সেটাই কি হবে, অতিভুজ হবে, ঠিক আছে? ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান। দেখো ক্ষুদ্রতর বাহুদ্বয়ের, তার মানে কি এইটা বৃহত্তম বাহু, তার মানে কি এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে বৃহত্তম বাহুর বর্গের সমান, তার মানে অতিভুজের বর্গের সমান কারা? ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে এর আর এর। তার মানে কি এটাও সঠিক। সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক। এই পূরক বলতে আসলে কি বোঝাইছে? দেখো পূরক আর হচ্ছে সম্পূরক, এই জন্যই বললাম যে এইগুলো তুমি কখনো এক মানে ইয়ে দিয়ে পারবা না, এর জন্য তোমার কিছু বেসিকেরও প্রয়োজন হবে। পূরক আর সম্পূরক আমি জানি না। আচ্ছা, কার আইডিয়া আছে? যার আইডিয়া আছে যে পূরক কোণ আর সম্পূরক কোণ, সে হাত মানে বলো, আনমিউট করে বলো, অ্যান্সার দাও। পূরক কি আর সম্পূরক কি? স্যার বলো। কোণের যে কোণের মানে সমমিত কোণের দুটি 90 ডিগ্রি হয় তাকে কোণ বলে, এরকম টাইপের। আর স্যার সম্পর্কটা হচ্ছে যে সমমিত কোণ দ্বয়ের মান 180 ডিগ্রি তাকে সম্পর্ক কোণ বলে। কারেক্ট, সোজা সরল। হ্যাঁ, খুব ভালো বলছো। সেটা হচ্ছে পূরক কোণ বলতে হচ্ছে মনে করেন 90 ডিগ্রি, ঠিক আছে? এই সমকোণটাকে আমি যদি দুই ভাগে ভাগ করি, ভালো কথা, তাইলে এইখানে এই যে দুইটা কোণ হইলো, মনে করো এটা এ কোণ এবং এটা বি কোণ, এরা দুইজন মিলে কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। তার মানে এরা একে অন্যের পূরক। আর এরকম একটা স্ট্রেট লাইন টানলে এটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। মনে করো যে এই হচ্ছে কাহিনী।
তাহলে এটা এ কোণ আর এটা বি কোণ, এরা দুইজন মিলে কত হয়েছে 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি হয়েছে, তার মানে এরা দুইজন একে অন্যের সম্পূরক কোণ, এরা দুজন একে অন্যের সম্পূরক কোণ। থ্যাংক ইউ। ওকে, তাইলে কি সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক, কথাটা কি সঠিক? সঠিক, কারণ তুমি দেখো এই একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি সমকোণ যেটা, বাকি যে দুইটা আছে এরা দুইজন কি দুইজন মিলায় যোগফলকে 90 ডিগ্রি বেশি হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তার মানে কি হতে পারে? এরা সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা নিয়ে হিউজ পরিমাণে একটা বিতর্ক আছে। কেন? কারণ হচ্ছে ও কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে যে সন্নিহিত। সন্নিহিত মানে কি পাশাপাশি, কিন্তু দেখো এই কোণ আর এই কোণ এরা দুইজন কিন্তু কি পাশাপাশি না, ঠিক না? বা মানে আমরা যে পূরক কোণ দেখাইলাম যে এইরকম, মানে এরকম হইলে এই যে সন্নিহিত কোণের সমষ্টি হইতে হবে, কিন্তু এইখানে কিন্তু সন্নিহিত কোণের সমষ্টি না, এরা কিন্তু কি আলাদা আলাদা। এখন তুমি আমি এটা দেখছি কিছু কিছু গাইডে দেওয়া আছে মনে করো যে 3টাই কারেক্ট, আবার কিছু কিছু গাইডে দেওয়া আছে 1 ও 2 কারেক্ট। এখন মানে যদি আমি তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডে চিন্তা করি যে সংজ্ঞা অনুযায়ী এটা এটা, তাহলে মনে করো এটা ঠিকঠাক। আবার যদি তুমি আবার চিন্তা করো ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে, তখন দেখবা ওইখানে আবার ইন ডিটেলসে গেলে, আলোচনায় গেলে এইটাও সঠিক। ঠিক আছে, তো তুমি মেজরিটি হিসেবে চিন্তা করবা 1 এবং 2। ঠিক আছে, ওকে। আর যদি মনে করো তোমার স্কুলের টিচার সে মনে করো যে একটু মানে তার কাছ থেকে শুনে নেওয়াটা আরো বেশি ভালো হবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে বলতেছে চিত্রে এ কোণ সমান 90 ডিগ্রি, পি কিউ এর দৈর্ঘ্য কত? এই যে পি কিউ এর দৈর্ঘ্য কত, এখানে একটু এই চিত্রটা কি করছে বুঝছো, তেরা করে আঁকাইছে। তুমি তো চিন্তা করো তো, আমি যদি এই চিত্রটাকে এরকম আছে না, মনে করো এই মাথাটাকে আমি সোজা করব, মনে করো এই মাথাটাকে আমি টেনে তুলতেছি 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 এরকম, তাহলে চিত্রটা কি হইতে পারে? আমি যেরকম টেনে তুলি তাইলে এটা যেরকম ঘুরে, আচ্ছা তাইলে এইরকম এইরকম এইরকম, মাথায় আছে হচ্ছে বি, এখানে এ, এখানে সি। দেখো তো ঠিক আছে না? অর্থাৎ এখানে চিত্র কি এখানে কি করছে, শোয়াই দিছে জন্য একটু গ্যান্দাম গ্যান্দাম লাগতেছে, তুমি এর ঘাড় ধরে টাইনে সোজা করে দাও। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করছে, এবি এর এখানে এসি এর না, এবি এবি এর মাঝবিন্দু আর হচ্ছে এসি এর মাঝবিন্দু, এটা যদি এইরকম হয়, ওকে ডান, ওকে ঠিক না? আচ্ছা এখন দেখো এই বিসি এর মান কত? 13 সেন্টিমিটার। এখন আমাকে বলতিছে যে এখানে পি আর এখানে হচ্ছে কিউ, যে পি কিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে এই চিত্রটার ক্ষেত্রে একটা জিনিস মেনশন করা নাই, সেটা হচ্ছে এই পি বা আর এই কিউ, এই পি হচ্ছে তোমার এ বি এর মধ্যবিন্দু, পিটা কি এ বি এর মধ্যবিন্দু, যেমন এখানে দেওয়া আছে এই যে পি থেকে বি পর্যন্ত এটুকু হচ্ছে 6 সেন্টিমিটার। এখন পি এ বি এর মধ্যবিন্দু এবং কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, আর এটা হচ্ছে সূত্রের বা এটা প্রমাণ যে তুমি যদি দুইটা এরকম বাহুর মধ্যবিন্দু যোগ করো, তাইলে তারা তৃতীয় যে বাহু আছে তার কতখানি হবে? অর্ধেক হবে। অর্থাৎ এইটা যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে এইটার যেই মধ্যবিন্দু যোগফল সেটা হবে এই 13 সেন্টিমিটারের অর্ধেক। আমি যদি এইখানে চিন্তা করি সোজা হিসাবে, তাহলে এই যে 13 সেন্টিমিটার, এই পি কিউ হবে এই 13 সেন্টিমিটারের অর্ধেক, তার মানে 6.5 সেন্টিমিটার। সেম চিত্রে ত্রিভুজ এবিসি সমান কত বর্গ সেন্টিমিটার? তার মানে কি আমাকে কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। আমি চিত্রটাকে আবার আঁকাই, এ সরি না, এ হবে এখানে, বি থাকবে মাথায় আর সি থাকবে এখানে। ওকে ফাইন, এখন বলছে এর ক্ষেত্রফল কত। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ গুণন ভূমি, ভূমি মানে কত এসি গুণন এ বি, ঠিক না? আচ্ছা এখন দেখো এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান কি সরি এ বি এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু এখানে জিনিস খেয়াল করো, তুমি এই পি বি এটুকুর মান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এটুকুর মানে কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি এ বি এটুকুর মান কত হবে? 12 সেন্টিমিটার। এরপরে আমার আবার দরকার হইতেছে এ সি এর মান, কিসের মান?
এ সি এর মান। এখন তোমাদের মধ্যে কারোর কোনো আইডিয়া আছে নাকি যে এসি এর মান কেমনে বের করব? স্যার এটা পিথাগোরাসের সূত্র দ্বারা উত্তরটা বের করা যায়। কিভাবে বলো দেখি? এই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা হবে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। মানে বিসি স্কয়ার সমান হ্যাঁ, বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আচ্ছা, তারপরে বলো তুমি। আমরা যদি এসি মানটা বের করবো তাই এসি কে আমরা বাম পাশে নিব এবং বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার তারপর এবি স্কয়ার। তারপর এখন বিসির মান হচ্ছে 13, তাই এখানে 13 স্কয়ার 13 স্কয়ার দেব। তারপর তারপর এবির মান 12, তাই 12 স্কয়ার দেব। 169 মাইনাস 144 সমান হচ্ছে 25। আমরা এসি এর মান বের করব, তাইলে এসি সমান সমান √25, তার মানে 5। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট। তাহলে হাফ গুণন এসি এর মান হচ্ছে 5 গুণন এবি এর মান কত জানি 12, তাহলে 2 দিয়ে কাটলে 6, 5 36। বুঝা গেল? খুব সুন্দর একটা অ্যান্সার দিছে, একদম পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। মানে এই যে আমার হাতটা সব লাল হয়ে যাইতেছে, মানে আমার পক্ষে আর এই এসি রুমে আসলে ভাবে একদম ইয়ে হয়ে গেছে, থাকা পসিবল না। 2.5 ঘন্টা আমি কল্পনাও করি নাই যে অনেস্টলি যে এই 6টা থেকে 8টা 15 পর্যন্ত এতক্ষণ লং টাইম তোমরা কানেক্টেড থাকবা বা আমারও এনার্জি থাকবে। বাট খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগছে, পড়ায় ইন্টারেস্ট পাইছি। ইনশাল্লাহ আগামীকালকে পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে সাথে হচ্ছে আরো কিছু অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফ্র্যাঙ্কলি করি তোমাদের সাথে, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে পরিমাপ, এই অধ্যায়টা গত বৃহস্পতিবারে হয়েছে, ঠিক না? সো পরিমাপটা আমরা যাব না, পরিমাপে আমি আর যাব না। আগামীকালকে পিথাগোরাসের উপপাদ্য, সরল সমীকরণ এবং বৃত্ত, ঠিক আছে? একটু তোমরা সবাইকেই তো আনমিউট করা আছে, যে একটু মানে কারো যদি সমস্যা থাকে এটাতে সে বলবা যে স্যার আমার এরকম এরকম হলে ভালো হয়। বাট আমি চাইতেছি আগামীকালকে পিথাগোরাসের উপপাদ্য, সরল সমীকরণ এবং বৃত্ত, এই 3টা সামারাইজ করবে ইনশাল্লাহ। পরিমাপটা বাদ দিচ্ছি, কারণ গত বৃহস্পতিবারেই পরিমাপটার ক্লাস হয়েছে, ইন ডিটেলসে ক্লাস করাইছে তুষার স্যার, ঠিক না? এবং এটা রেকর্ড ক্লাসও দেওয়া আছে। তো শুধু শুধু ওইটার উপর আবার টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। এইটাতে যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে সে একটু বলতে পারো যে স্যার না, পরিমাপটা একটু দরকার আমার, বা এরকম এরকম ব্যাপার, ঠিক আছে? এন্ড আরেকটা জিনিস ফিল করলাম আজকে, যে আল্লাহর রহমতে তোমরা এখন, আমরাই ভালো পড়াই আর তোমরাই ভালো বুঝো, বা দুইটাই হোক, আল্লাহর রহমতে হোক, ভালো অনেক ভালো বুঝো। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে চেষ্টা করব বেসিক যে আলোচনাগুলো করছিলাম এগুলো একটু মিনিমাইজ করে কোশ্চেন সলভিং এর দিকে বেশি ফোকাস করতে, ঠিক আছে? আসলে দেখো সব রকম স্টুডেন্টই থাকে, সো আমরা চেষ্টা করি যেন সবার জন্য সুবিধা হয়। তো আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো বুঝো ইনশাল্লাহ। কালকের প্রবলেমস গুলা চেষ্টা করব এক্সক্লুসিভ যত কঠিন ম্যাথ গুলা নিয়ে আসা যায় সেগুলো সমাধান করতে। দেন যদি চিন্তায় দেখি যে না আমাদের স্টুডেন্টরা পারতেছে না, তাহলে না হয় আমরা তখন আবার আলোচনা করলাম, ঠিক আছে? তো এটা এতক্ষণ ধরে ক্লাস নিলাম। একজন লিখছে স্যার আপনার হাত ব্যথা হয়ে যায় না? হাত তো ব্যথা হয়ে যায়। একটু তাহলে তোমাদের ফিডব্যাক শুনি। ফিডব্যাক শুনবো না, ফিডব্যাক দেখবো, দেখি কমেন্টস করো ফিডব্যাকটা। স্যার কালকে সেট করেন, সেট আছে তোমার যত সম্ভব হচ্ছে মঙ্গলবারে সেট আছে। লিয়ানা, প্রাইম মারুফ, থ্যাংক ইউ। ওকে, নাইট উইং, থ্যাংক ইউ। আচ্ছা, বিষয় হচ্ছে যে তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকলে টিচার আরো এরকম ক্লাস নেবেন, ঠিক আছে? শুধু ম্যাথে না, ম্যাথ, বিজ্ঞান, বাংলা, ইংলিশ সবগুলা ক্লাসই এরকম হবে, ঠিক আছে? আমরা চাই যাতে কোনো রকম কোনো সমস্যা তোমাদের না থাকে, ওকে? তোমরা সবাই কালকে খাবার দাবার নিয়ে বসবা, আর আমার জন্যও মানে খাবার দাবার নিয়ে আসবা, ঠিক আছে? আশেপাশে যারা আছো তারা একটু নাস্তা পানির ব্যবস্থা করবা, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল কালকেই 6টায় আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া কইরো, এবং সুন্দর করে আজকে যে ক্লাসটুকু করছো না, এখান থেকে টুকটাক টুকটাক যেগুলো তোমার কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার করে ফেলবা, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।